ওকে, আমরা তালা ট্রেনিং এর জেন সার্টিফিকেশন কোর্সে কাউন্ট ক্লাস নাম্বার 1 দিয়ে শুরু করছি আজকে। আমি কিছু বিষয় এখন আপনাদের সামনে নিয়ে আসব। লাস্ট ডেতে ওরিয়েন্টেশনে আমরা অবজার্ভ করেছি যে বেশ কিছু স্টুডেন্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকে ঘাটতি আছে এবং অনেকেই আবার নন আইটি ট্র্যাক থেকে এসেছেন। ফর দ্যাট আমরা জাস্ট আ মিনিট, আচ্ছা সরি, হ্যাঁ ইন্টারাপশনের জন্য। আমরা যেটা বলছিলাম যে অবজারভেশনটা হচ্ছে এরকম যে বেশ কিছু স্টুডেন্টদের বেসিক নলেজে কিছুটা ঘাটতি দেখতে পাচ্ছি, যা আমাদের যে কোর্স যেখান থেকে স্টার্ট করার কথা সেখান থেকে আমি কিছুটা পেছনের দিক এসে শুরু করব এবং এই পেছনের বিষয়গুলো কভার করার জন্য যে ক্লাসগুলো হবে সেগুলো সবই এক্সট্রা। হুম, আমাদের ক্লাস কাউন্ট ক্লাস হচ্ছে কয়টা, 30টা, তাই না? 90 ঘন্টা কমপ্লিট আওয়ার্স, যা জেন্ট সার্টিফিকেশন কোর্সের জন্য বরাদ্দ আছে। বাট এই বেসিকটাকে ধরার জন্য অথবা কারো কারো যাদের আছে সেটাকে স্ট্রং করার জন্য আমরা অ্যাডিশনাল আরো 5টা ক্লাস অ্যাড করছি কোর্সে। দ্যাট মিন্স কোর্সে ক্লাসের সংখ্যা হবে 35। ওকে, যা প্রথম 5টা ক্লাস হবে বেসিক পিএইচপি এর উপরে, একেবারেই সার্ভার ইনস্টলেশন থেকে শুরু হবে, রাইট? যাতে কেউই আমাকে অ্যাটলিস্ট বলতে না পারে ওই বেসিক বিষয়গুলো আমি জানি না। যখন আমি জেন্ট স্টার্ট করব বা সার্টিফাইড ইঞ্জিনিয়ার এসে জেন্টের ক্লাস শুরু করবে, তারা যেন না বলতে শুনে ভেরিয়েবল কি, অ্যারে কি, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কি, রাইট? আমি বোঝাতে পেরেছি? তো এই জায়গাটাতে একটু সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যে এই 5টা ক্লাস বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ জেনকে স্টার্ট করার জন্য, রাইট? তো যতটুকু ক্লাসে আলোচনা হবে নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই সেটা কভার থাকতে হবে, রাইট? যদি লিমিটেশন থাকে আগে চলে আসবেন, আগে স্টুডেন্ট আসে, রাইট? একজন আরেকজনের সঙ্গে আলোচনা করবেন, ট্রেনার থাকলে ট্রেনারের সাথে কথা বলবেন। ক্লাস টাইমে যদি ট্রেনার বসে থাকে তখন আপনার প্রবলেম নিয়ে কথা বলবেন এবং ট্রেনার আপনাকে আলাদা করে কোশ্চিন করার সুযোগ দেবে। তো কোনো সময়ই আপনাকে লস বা মিস করা চলবে না। প্রতিটা মুহূর্তকে আপনাকে ইউজ করতে হবে ক্লাসে যখন আসেন তারপর থেকে। লাস্ট ডেতে যে বিষয়গুলো বলেছি এটা প্র্যাকটিস করা কি শুরু করেছেন? গুড। তো আমরা আজকে যখন আলোচনাটা স্টার্ট করতে যাচ্ছি, আজকে আমাদের সাথে আরো একজন আছেন যিনি আজকে জয়েন করেছেন। মোটামুটি লাস্ট ওরিয়েন্টেশনে সবাই পরিচিত হয়েছে। তার নাম, কোথা থেকে আসে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, বা এই কোর্সটা থেকে সে কি চাচ্ছে এই বিষয়গুলো বলে। তো আপনি নতুন আছেন, আজকে একটু আপনার সম্পর্কে বলেন। ওকে, তো বেসিক্যালি সার্টিফিকেশন কোর্স, এবং আমি যদি বলি স্পেসিফিক ভাবে জেন্ট সার্টিফিকেশন কোর্সের যেটা চেষ্টা করা হয় গ্রুপ তৈরি করার, ইউনিট তৈরি করার। যে ব্যাচ থেকে ইউনিট তৈরি হয় সেই ব্যাচে সাকসেসফুল হয় এবং সেই ব্যাচ থেকে সার্টিফাইড ইঞ্জিনিয়ার বের হয়, রাইট? আমি যদি বলি যে সবচেয়ে পুরনো ট্রেনিং কোম্পানি আমাদের দেশে আবিসিএস প্রাইমেক্স, তারাই প্রথম জেন্ট সার্টিফিকেশন কোর্স স্টার্ট করেছে, রাইট? প্যারালালি নিউ হরাইজন অনেকদিন ধরে জেন্ট সার্টিফিকেশন কোর্স করাচ্ছে এবং আমাদের মতো বেশ কিছু কোম্পানি এই বছরের গোড়ার দিক থেকে শুরু করেছে জেন্ট সার্টিফিকেশন কোর্স। আইবিসিএস প্রাইমেক্সে হয়তো বা 98 ব্যাচ চলে গেছে বা তার চেয়েও বেশি, রাইট? বাট টোটাল জেন্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ারের সংখ্যা অনলি 98, রাইট? বাংলাদেশে কম্পারিজন টু আদার্স কান্ট্রি আমাদের দেশ এগিয়েই আছে বলা চলে। বাট আমরা যে লেভেলের কাজ করি পিএইচপি তে সেখানে সার্টিফাইড ইঞ্জিনিয়ারের সংখ্যা কম, রাইট? তো
আমাদের পাশের দেশ ইন্ডিয়া জনসংখ্যার বিচারে তারা আমাদের 17 গুণ, সো তাদের মিনিমাম 1700 সার্টিফাইড ইঞ্জিনিয়ার থাকার কথা, তাদের আছে 800, 800 প্লাস। পাকিস্তান আমাদের কাছাকাছি জনসংখ্যায়, তাদের থাকার কথা আমাদের কাছাকাছি, তাদের সার্টিফাইড ইঞ্জিনিয়ারের সংখ্যা 37, অর্ধেকেরও কি কম। আমি বোঝাতে পেরেছি? আমাদের কম্পিটিটর ফিলিপাইন্স, তারাও অনেক কম, আন্ডার 50। কম্পিটিটর শ্রীলঙ্কা, তারাও অনেক কম, আন্ডার 50। সো এদিক থেকে মানে উন্নয়নশীল দেশের যদি গ্রাফ বলি আমরা অনেক এগিয়েই আছি, বাট সংখ্যাটা আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। তো যে ব্যাচ থেকে ইউনিট বা গ্রুপ তৈরি হয়েছে তারাই সাকসেসফুল হয়েছে। একা একা পড়াশোনা করে সার্টিফাইড হওয়ার নজির খুব কম, যে একা এসেছে পড়েছে সার্টিফাইড হয়েছে। এক হতে পারে তার বড় ভাই তার বড় বোন সার্টিফাইড ইঞ্জিনিয়ার, সে কোনোভাবে ওই ম্যাটেরিয়ালস বা গাইডলাইন পেয়ে সার্টিফাইড হয়েছে। যেন একটু খেয়াল করবেন যে ডক্টরের ছেলেমেয়েরা ডক্টরই হয়, তারা গাইডলাইন শুরু থেকে পেয়ে যায়। অথবা গ্রুপে তারা পড়াশোনা করেছে, গ্রুপটা অ্যাক্টিভ, তিনজনের গ্রুপ, তিনজনই সার্টিফাইড হয়ে গেছে। সো আপনাদের সে ধরনের গ্রুপ কনসেপ্টে যেতে হবে, হোমওয়ার্ক করতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে, এটা ম্যান্ডেটরি, নো ওয়েস। হ্যাঁ, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কি নিয়ে আলোচনা হবে? যা ক্লাসে আলোচনা হবে, যা সিলেবাসে আছে। tadatraining.com এ যে আউটলাইনটা দেয়া আছে হুবহু জেন সার্টিফাইড কোর্সের যে আউটলাইন হওয়া উচিত jen.com ওয়েবসাইটে যা আছে তাই তো আছে। এটা রুলস, যারা সার্টিফিকেশন কোর্স করাবে ওই টপিক গুলোই পড়াবে। আমি বুঝতে পেরেছি? সেকেন্ড যে বিষয়টা, ম্যাটেরিয়ালস। আগেকার দিনে পুরনো এক্সপেরিয়েন্স থেকে বলছি, ম্যাটেরিয়ালস ঠিক সেভাবে পাওয়া যেত না। এখন ম্যাটেরিয়ালস এর অভাব নেই, মক দেওয়ার কোনো সুযোগই ছিল না অনলাইনে। টিচার যখন মক বানাবে তখন সেটা স্টুডেন্টরা দেবে। এখন অনলাইনে প্রচুর মক টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। ইভেন এক্সাম্পল জেন সার্টিফিকেশন এক্সাম ডেমো যেটাকে বলা হয় সেটা করারও সুযোগ আছে। তার মানে আপনি আপনার অবস্থান খুব সহজে বুঝতে পারবেন, রাইট? সো আমি 5টা ক্লাস করানোর পর আপনাদের দিয়ে ডেমো এক্সাম দেয়াবো, 70 কোশ্চেন্স, 90 মিনিটস। আপনি 0 পান, 1 পান, 2 পান, 5 পান, 10 পান, বাট নিজের স্কোরটা দেখেন। দেন এভরি উইকস আপনি নিজে থেকে একটা করে ডেমো দেবেন, আপনি উন্নতি করছেন কিনা সেটা খুব সহজেই বুঝতে পারবেন। আমি বুঝতে পেরেছি? সবগুলো টপিকটা ধীরে ধীরে কভার হবে, তাই না? জাম্প করে করে যাওয়া হবে না, একটা একটা করে টপিক কভার করা হবে। ক্লিয়ার? সো সার্টিফিকেশন কোর্সের টপিক গুলো কি আমাদের আউটলাইন থেকে খুব সুন্দর করে দেখবেন। আজকে আমি শুরু করব একদম র পিএসপি কনসেপ্ট, বেসিক পিএসপি কনসেপ্ট যেটাকে আমরা বলে থাকি। তো একদম প্র্যাকটিক্যাল আলোচনা শুরু করার আগে আমরা আজান পড়েছে, নামাজ থেকে ফেরত আসি, দেন সার্ভার ইনস্টলেশন দিয়ে শুরু হবে এবং কনক্রিট আলোচনাটা আমরা শুরু করব। ওকে, আপনারা নামাজ পড়তে চাইলে পাশের রুমটি ইউজ করতে পারেন। ওকে, আমরা প্রথম যে কাজটা করি শুরুতেই সেটা হচ্ছে যে কিভাবে রিসোর্স গুলো কালেক্ট করব। ক্লাসের রিসোর্স, অনলাইন রিসোর্স গুলো চলে যাবে কোথায়? ভিডিও টিউটোরিয়ালসটা ইউটিউবে, রাইট? ইউটিউবের ইউআরএলটা আমাদের প্লেলিস্ট আগামী দিন ক্রিয়েট হবে এবং প্লেলিস্টটা ক্রিয়েট হলে আমি আপনাদের যে গ্রুপ করব আমরা এখন তাহা ট্রেনিং এ, সেই গ্রুপে প্লেলিস্টটা পাবলিশ করে দিব, রাইট? আপনারা গ্রুপে যে পিডিএফ ম্যাটেরিয়ালস, এক্সেল ম্যাটেরিয়ালস, প্র্যাকটিস যে ম্যাটেরিয়ালস গুলো আছে, মকের কোশ্চেন, তার সলিউশন, স্টাডি করার জন্য ইউআরএল, সবকিছুই আপনারা ওই গ্রুপে পোস্ট হিসেবে পাবেন, রাইট?
এটা একটা নেটওয়ার্কিং ওয়েবসাইট। একজন আরেকজনের সঙ্গে খুব সহজে কানেক্ট হতে পারবেন, গ্রুপ মেইনটেইন করতে পারবেন, রিসোর্সগুলোর লাইব্রেরিতেও নিতে পারবেন। আস্তে আস্তে করে আমরা ইউজটা শিখবো, বাট আপনারা ঢুকে একটু ঘাটাঘাটি করবেন কি আছে এখানে। তো আমি অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করেছি আপনাদের জন্য, জেন্ট সার্টিফিকেশন ব্যাচ 02, রাইট? কিভাবে আপনারা সেটা পাবেন? এই যে উপরে একটা বড় সার্চ বক্স আছে, আপনি যদি 02 দিয়ে লিখেন অথবা জেন দিয়ে সার্চ দেন, জেন সার্টিফিকেশন ব্যাচ 02, রাইট? এটার উপরে যদি আমি ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের গ্রুপটা আসছে এবং রাইট সাইডে একটা প্লাস সাইন দেখবেন। এই প্লাস সাইনটা প্রেস করলেই আপনাদের রিকোয়েস্টটা আমার কাছে চলে আসবে, গ্রুপ রিকোয়েস্ট। যেটা গ্রুপে মেম্বার না হলে কিন্তু আপনি কোনো পোস্টই দেখতে পারবেন না। আমি যত ফটো ভিডিও আপলোড করি না কেন সেগুলো আপনার কাছে রিচ করবে না, আপনি মেম্বার হলেই সেগুলো আপনার কাছে রিচ করবে, রাইট? এখন পর্যন্ত এখানে একজন মেম্বার রয়েছে, যেহেতু আমি ক্রিয়েট করেছি, আমি মেম্বার হিসেবে আছি। আপনারা এখন এটাকে রিকোয়েস্ট পাঠান। বেসিক্যালি প্লাস সাইনটা প্রেস করলেই, লগ ইন করে ঢোকার পর প্লাস সাইনটা প্রেস করলেই আপনার রিকোয়েস্টটা চলে আসবে। আমি আমার গ্রুপ ভিউ লিস্টটা একটু খুলে রাখছি, কারা রিকোয়েস্ট করছে সেটা আমরা একটু দেখি। এখানে 10 জন আছেন, 10টা রিকোয়েস্ট আশা করছি। 4 জন রিকোয়েস্ট পাঠিয়েছেন। এখন পর্যন্ত 4 জনের রিকোয়েস্ট আমার কাছে আসছে। আরো বেড়েছে, 5 জন রিকোয়েস্ট পাঠিয়েছে। আফজল, জাকির, সাইফুল, লিজা এবং মুশফিকুর, এদের রিকোয়েস্ট আমি পেয়েছি। বাকিদের কিন্তু এখনো পাই নাই। রুস্তম স্লো আছে, রাইট? ওকে, সো আমি একবারে সবাইকে অ্যাকসেপ্ট করবো আর কি। আমি একটু দেখে নেই যে কারা কারা মিস করছে। রুস্তমেরটা আমি পেয়েছি, 6টা পেয়েছি রিকোয়েস্ট। জাকিরেরটা আসে। আব্দুল্লাহ, আপনারটা কিন্তু এখনো পাইনি। সাইফুল, ওসমান, আপনারটা এখনো পাইনি। না, এর পরে কিন্তু আর আসছে না। আমি 6 জনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। বাকিরা কিন্তু রিকোয়েস্টটা দেবেন যত দ্রুত পারেন। একটু লোড দেন তো, লোড দিয়ে যদি প্লাস সাইনটা থাকে। সম্ভবত আপনারটা আমি পেয়েছি। হ্যাঁ, বাকি আছে আব্দুল্লাহ, আসিফ এবং ওসমান। যদি রেজিস্ট্রেশন না থাকে অ্যাকাউন্টটা করে ফেলেন এবং অ্যাক্টিভ ইউজার হন। এখন একদম ব্যাকগ্রাউন্ড জিরো থেকে আলোচনা শুরু করব, রাইট?
পিএসপি কি এটা দিয়ে আমি স্টার্ট করতে চাচ্ছি। হিউজ, হ্যাঁ হিউজ পার্থক্য আছে। একটা হচ্ছে কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেশন পিএসপি তে, আর পিএসপি এর ফ্রেমওয়ার্ক আছে যার মাধ্যমে বলা যায় যে পিএসপি কে স্ট্রাকচারড করার জন্য বা পিএসপি কে একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন দিয়ে প্রোগ্রামিং করার জন্য পিএসপি এর বেশ কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে যার সংখ্যা অ্যারাউন্ড 20 বা তার চেয়েও বেশি, পপুলার 20 ফ্রেমওয়ার্ক রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জেন্ট ফ্রেমওয়ার্ক, পাওয়ারফুল বাট অত বেশি ইউজার ফ্রেন্ডলি বা বলতে পারেন যে পপুলার না, অত বেশি পপুলার না, বাট বেশ পাওয়ারফুল। পিএসপি এর সবচেয়ে পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক হচ্ছে জেন্ট। তো জেন্ট ফ্রেমওয়ার্ক সার্টিফিকেশন মিন্স সে শুধু এই ফ্রেমওয়ার্কটার ব্যাপারে এক্সপার্ট, পিএসপি তে না। জেন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে Laravel, Coordinator, KX, Symfony, like that framework, right? এটা তো আমাদের কোর্সের সাথে না রিলেশন নেই। আর জেন্ট সার্টিফিকেশন হচ্ছে পিএসপি কোর পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেশন, যেটাকে বলা হয় পিএসপি ইঞ্জিনিয়ারিং, তার উপরে যে সার্টিফিকেশনটা সেটা হচ্ছে জেন্ট সার্টিফিকেশন, আমরা যেটা করছি, রাইট? বেসিক্যালি পিএসপি টা কি, আমরা সার্টিফিকেশন কোর্স স্টার্ট করছি, বাট এই কোশ্চেনটা কিন্তু একেবারে অবান্তর এখানে, যে পিএসপি কি আমরা না জানলে সার্টিফাইড কেন হতে আসছি, রাইট? পিএসপি যদি আমরা অ্যাব্রিভিয়েশনে যাই, পার্সোনাল হোম পেজ, বাট এখন এটাকে আর পার্সোনাল হোম পেজ বলা হয় না, হাইপারটেক্সট প্রি প্রসেসর বলা হয়ে থাকে। পার্সোনাল হোম পেজ আকারেই পিএসপি আসে 1997 সালে, বাট এটা হাইপারটেক্সট প্রি প্রসেসর হয় 1999। এটা একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, রাইট? ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সেটা আমরা বলতে পারবো না। বয়স 20 বছর, রাইট? এখন ওয়েবের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তালিকায় তা রয়েছে। যে ওয়েবের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, সেক্ষেত্রে পিএসপি কে বলা হয়। বাট ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএসপি কিন্তু সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ সেটাও আমরা বলতে পারি না। বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, তারপরে হচ্ছে সি প্লাস প্লাস, এই দুটাকে বলা হয়ে থাকে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড। পিএসপি ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড না, স্ট্রাকচার তো নাই, এর কোনো স্ট্রাকচারই নেই, হ্যাঁ স্ট্রাকচার্ড লেস একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে পিএসপি, রাইট? বাট এত পপুলার হওয়ার কারণটা কি? পপুলার হওয়ার কারণ হচ্ছে লাইট ওয়েট, ভেরি ফাস্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনায় ফাস্টার, এবং এটাকে আমরা HTML এর সাথে স্ক্রিপ্ট করতে পারি, ক্লায়েন্টের সাথে স্ক্রিপ্ট করতে পারি ইজিলি, রাইট? খুব সহজে ডাইনামিক সাইট তৈরি করতে পারি। এটা অনেক লাইট ওয়েট হয় এবং ওই সাইটটাতে যদি ক্রোর্স অফ পিপল একসাথে আসে তখনও তার পারফরম্যান্সে কোনো ব্যত্যয় ঘটে না, রাইট? সো প্রচুর ইউজার নিয়ে যদি কোনো সাইট চালাতে চান তাহলে পিএসপি ইউজ করেন, এটা হচ্ছে একমাত্র সমাধান। ফেসবুকের কথা যদি বলি, পিএসপি দিয়ে করা, পিএসপি দিয়ে করা, আর সে কখনো কখনো 50 কোটিরও বেশি ইউজার একসাথে সেখানে থাকে, তারপরেও পারফরম্যান্স আপনারা ঠিকঠাকই পাচ্ছেন, রাইট? বাট ওই অ্যাপ্লিকেশনটা যদি ভিন্ন কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হতো, লাইক জাভা, রাইট, অর সি শার্প, সি প্লাস প্লাস দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন করা যায় না, সি শার্প অর জাভা, তখন কিন্তু এত বেশি ইউজার দিয়ে আমি কানেক্ট করতে পারতাম না, পারফরম্যান্স ঠিক থাকতো না। ওকে, হ্যালো, ওকে, আমি যেটা বলছিলাম যে পিএসপি সম্পর্কে 99 পর্যন্ত আসি, রাইট? সো পার্সোনাল হোম পেজ থেকে 99 এ এসে সে কি হয়েছে, হাইপারটেক্সট প্রি প্রসেসর, এবং বলছিলাম তার স্পিড নিয়ে। স্পিডটা হচ্ছে বেসিক্যালি যে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনায় সে ভেরি ফাস্ট, এখন পর্যন্ত সে তার ওই অবস্থানটা ধরে রেখেছে বলে সে সবচেয়ে বেশি জনপ্রিয় কি ওয়েব ডেভেলপমেন্টের জন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে অনেক, এর মধ্যে অন্যতম হচ্ছে পিএসপি,
C Sharp, Java, Ruby, right? Python, Perl, Pascal অন্যতম, right? But 100% যদি আমি ধরি সেখানে প্রায় 78 থেকে 82% PHP ওয়েবসাইট হয়, PHP দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট হয়। বাকি যে 20-22% থাকে সেখানে C Sharp, Java, Ruby, Python, Perl, Pascal ইউজ হয়। বাট ইদানিং পাইথনের ইউজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। পাইথনকে বলা হচ্ছে আপকামিং কম্পিটিটর অফ পিএইচপি। এই সিচুয়েশনটা ছিল সি শার্পের 2002-03 সালের দিকে, বা বলতে পারেন যে 97 থেকে শুরু করে 2003 পর্যন্ত সি শার্প, ASP.NET এর সি শার্পের এরকম রমরম অবস্থা ছিল। তারা এই 70-80 ভাগ মার্কেট দখল করেছিল। আর তখন ওই ফাইট করছিল কে? অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো। বাট এখন পিএইচপি তাদেরকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, এবং পিএইচপি নিয়ার পাশে যদি কোনো কম্পিটিটর থাকে সেটা কি পাইথন। ক্লিয়ার? ওকে, সো পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটাকে সাথে সাথে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হচ্ছে। কেন? এটা সার্ভারে এক্সিকিউট হয় এবং এটাকে কোড যখন লিখি তখন আমরা স্ক্রিপ্ট করতে পারি ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ HTML এর সাথে। বসা, সো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ HTML এর সাথে আমি তাকে কি করতে পারি? স্ক্রিপ্ট করতে পারি। পাইথনও কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, রাইট? তাকে স্ক্রিপ্ট করা যায় HTML এর সাথে। তো ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এর কোনো স্ট্রাকচার নেই। পিএইচপির সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, এর কোনো স্ট্রাকচার নেই। সে অবজেক্ট ওরিয়েন্টেড এর ফিচার গুলো এনেছে 2005 সালে পিএইচপি 5 ভার্সনে। তার আগ পর্যন্ত 97 থেকে 5 এই 9 বছর পিএইচপি দিয়ে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সিনট্যাক্স লেখা যেত না। পিএইচপি যে অবজেক্ট ওরিয়েন্টেড এটা বলাই যেত না। এখনো আমরা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড এই কথাটা বলতে পারি না, কারণ ম্যান্ডেটরি না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে করা। বলতে পারেন অবজেক্ট ওরিয়েন্টেড কি? বলা হয় থাকে মেমোরেন্ডাম অফ প্রোগ্রামিং কনসেপ্ট বা প্রোগ্রামিং মডেল। প্রোগ্রামিং করার সাংবিধানিক যে দলিল সেটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকেই বলা হয়ে থাকে, যে এটা একটা মডেল যেটা ফলো করে আপনি প্রোগ্রামিং করলে এটা বেস্ট স্ট্যান্ডার্ড হবে। সো ওই মডেলটা ইমপ্লিমেন্ট করার জন্য যে সিনট্যাক্স থাকা দরকার সেটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ছিল না। যেমন বলা হচ্ছে জাভা, সি শার্প, সি প্লাস প্লাস, এরা 100% ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড, রাইট? আপনি ওপি ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি হ্যালো ওয়ার্ল্ডও করতে পারবেন না। বাট পিএইচপি, পাইথন কোনো কিছুর দরকার নেই। আপনি স্ক্রিপ্ট লিখেন, রান করেন, হ্যালো ওয়ার্ল্ড শো করেন। বোঝা যাচ্ছে? তার কোনো স্ট্রাকচারই নেই। ওকে, তো বেসিক্যালি পিএইচপি যে কোর বিষয়গুলো এই সার্টিফিকেশন কোর্সে, সেই বিষয়গুলোকেই আপনাদের সামনে তুলে ধরা হবে। মানে পিএইচপি যে অ্যাকচুয়াল ফ্লেভার সেটাই দেয়া হবে। পিএইচপি এখন যে অবস্থায় আছে, মানে মোস্ট অফ দ্য ডেভেলপার, পিএইচপি ডেভেলপার, তারা কোর পিএইচপি সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না কারেন্ট টাইমে, রাইট? এই যে আমি লাস্ট 5 ইয়ার্স এর কথা বলি, লাস্ট 5 ইয়ার্সে যত ডেভেলপার তৈরি হয়েছে, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, যে কোর পিএইচপি সম্পর্কে তাদের ধারণা মাত্র 10-20%। তো 80% পিএইচপি সম্পর্কে জানেই না। মানে পিএইচপি তারা 10-20-15% জানে, ম্যাক্সিমাম 25%। বাট তারা খুব ভালো ভালো কাজ করছে কি ফ্রেমওয়ার্কে। সো ফ্রেমওয়ার্কে কাজ করাতে ফ্রেমওয়ার্ক তাদের লাইফটা ইজি করে দিয়েছে। অনেক জটিল কাজ তারা তার ভেতরে করে রেখেছে এবং সেটা ইউজ করে খুব দ্রুত প্রজেক্ট ডেভেলপ করে ফেলছে। বাট কোর প্রোগ্রামিং এর কনসেপ্টটা তাদের মধ্যে মিসিং। আমি বুঝতে পেরেছি? লাস্ট 10 ইয়ার্স বা 5 ইয়ার্স এর কনসেপ্ট যদি আমি বলি, ফ্রেমওয়ার্ক আসার পরে, ফ্রেমওয়ার্ক আসাতে কিন্তু পিএইচপির উপকারী হয়েছে, অপকার হয় নাই।
উপকার হয়েছে কোন সেন্সে? আদারওয়াইজ ইউজার কিন্তু কমে আসতো পিএসপি দিয়ে যখন বড় প্রজেক্ট ডেভেলপমেন্টে যাওয়া শুরু হয়েছে 2003-4 সেশনে, তখন পিএসপির বড় লিমিটেশন হিসেবে দেখা দেয় সে স্ট্রাকচারড না, সে অবজেক্ট ওরিয়েন্টেড না, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড কি? স্ট্রাকচারড প্রসেস, লাইক অফিস তার একটা স্ট্রাকচার আছে, রাইট? ফ্যামিলি, সেখানে একটা কাঠামো আছে, একজন আরেকজনকে সম্মান করবে, এটা যদি না শেখানো হয় এটা ম্যাস সিচুয়েশন ক্রিয়েট হবে। কান্ট্রির একটা স্ট্রাকচার আছে, কে কোন পোস্টে থেকে লিড করবে, যদি না থাকতো কি স্বাভাবিক যেভাবে চলছে সেভাবে চলতো? ডেফিনেটলি না, একটা গন্ডগোল তৈরি হয়ে যেত, রাইট? সো পিএসপি এ ধরনের কোনো স্ট্রাকচারই ছিল না, ওপি প্রসেস ইমপ্লিমেন্ট করাই যেত না, ছিল না তার সিনট্যাক্স। সো বড় কোনো প্রজেক্ট যখন প্ল্যান করা হয়েছে তখন সে শুরুতেই ধাম করে ফ্লপ করেছে। বিশেষ করে 2003 সাল নাগাদ যারা জায়ান্ট ছিল ওয়েবে, যারা এখন লিড করছে, নাম জেনেছেন না আপনারা? অ্যামাজন জাস্ট একটা ই কমার্স দিয়ে স্টার্ট করেছে, এখন তার অনেক কিছু আছে, বাট এই অ্যামাজনও সে তখনকার দিনে ছিল ডটনেট প্ল্যাটফর্মে, সি শার্পে, পরে তারা ওইটাকে কনভার্ট করার চেষ্টা করে পিএসপি তে, এখন তারা সাকসেসফুলি পিএসপি তে আছে। বাট ফার্স্টের দিকে ডেভেলপমেন্টে গিয়ে তারা বড় ধরনের বাধার সম্মুখীন হয়, যার কোনো স্ট্রাকচার নেই। একটু খেয়াল করেন, সবাই একই লেভেলের, একজন এক এক ভাবে তারা কোডটা করছে, কোনো স্ট্রাকচার দেওয়া, কোনো সিকিউরিটি দেওয়ার কোনো সুযোগ নেই, বলার উপায় নেই কোডের মধ্যে এটা আমার, এই পারমিশন তোমার নেই, সেই পারমিশন তুমি দিতে পারবা, এ ধরনের কোনো স্ট্রাকচারই নেই। মানে ডিজাইন প্যাটার্ন তো দূরের কথা, ল্যাঙ্গুয়েজেরই কোনো স্ট্রাকচার নেই। দ্যাটস ওয়াই বড় প্রজেক্টগুলো স্টার্টেই বড় বাধার মুখে পড়ে এবং সেটাকে সামনের দিকে আগানো সম্ভব হয় না। ওই সময়টাতে বড় বড় জায়ান্টরা লাইক অ্যামাজন, ইবে, রাইট, বড় বড় জায়ান্ট যাদের কথা বলছি, যারা এখন মার্কেট লিড করছে, তারা সবাই কিন্তু ওই সময়ে আসা। গুগল ওই সময় আসা 99 এর দিকে, 2000 এসে কিছুটা পপুলারিটি পেয়েছে, 5 এসে সে জনপ্রিয় হয়েছে, রাইট? ইয়াহু ওই সময়, বাট তার আগে ইয়াহু কিন্তু এক সময় গুগলকে পারচেজ করে নিতে চেয়েছিল, ফেসবুক কেও তাই, এখন ইয়াহু সেল হয়ে গেছে, মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে পারে না। এই যে বড় বড় জায়ান্টরা তখন সবাই সুইচ করে কোথায়? পিএসপি তে, বাট বেগ পেতে হয়। এই প্রেসারটা দেয় তারা ল্যাঙ্গুয়েজকে, এবং ল্যাঙ্গুয়েজ একটা জায়গায় স্যাক্রিফাইস করতে রাজি না, সেটা হচ্ছে কি স্পিড। পিএসপি কখনো তার স্পিডে কম্প্রোমাইজ করে নাই। স্পিড তারা বলেছে এটাকে স্ট্রাকচারড করো, তাদের কথা স্ট্রাকচারড করতে গেলে এখন যে স্পিড আছে সেটা কমে যাবে, রাইট? একটা জিনিস খেয়াল করেন, আমি সিও হিসেবে আছি, যে কোনো কমান্ড আমি যে কোনো পজিশনের লোককে আমি করতে পারি, কারণ এখানকার স্ট্রাকচার অনেক ছোট, রাইট? স্ট্রাকচারটা যদি অনেক বড় হতো, যে লাইক মন্ত্রী মহোদয় একটা নির্দেশ দেবেন এবং ওই ওয়ার্ড কমিশনার পর্যন্ত যেতে হবে, চিঠি চালাচালি শুরু হয়ে যেত। প্রধানমন্ত্রীর কথা আলাদা, বাট কোনো মন্ত্রী যদি কোনো ইনস্ট্রাকশন দেয় সরাসরি এক্সিকিউট করার কোনো এখতিয়ার নেই। অনেকে হয়তো করে, বাট কাগজে কলমে কোনো এখতিয়ার নেই। একমাত্র প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি কিছু বলে ডিরেক্ট অ্যাকশন এক্সিকিউট হবে, তার কথার উপর বেস করে, কোনো কাগজপত্র লাগবে না। সো যদি মিনিস্টার একজন ওই ওয়ার্ডের কমিশনারকে চিঠি পাস করে, কতজন পাস হয়ে যেতে হবে যেটা খেয়াল করেন। মন্ত্রী থেকে সচিব হবে, সচিব থেকে উপসচিব আসবে, সে ডিসির কাছে পাঠাবে, ডিসি কার কাছে? উপজেলায় পাঠাবে, উপজেলা কোথায় পাঠাবে? পৌরসভায় পাঠাবে, পৌরসভার চেয়ারম্যান সাহেব কমিশনারকে পাঠাবে। সেটা বোঝেন, একটু স্ট্রাকচার থাকাতেই ডিলেটা হচ্ছে। অনেক মেকানিজম লাগে, যে লাইক আমি যদি কোনো একটা পজিশনে থাকি, আমি সরাসরি কোনো ডিসিশন নিতে পারি না, আমাকে সমন্বিত ডিসিশন নিতে হয়। তো কোনো ডিসিশন নিতে গেলে আমাকে মিটিং এ বসতে হবে, একজন আরেকজনের কথা আমাকে শুনতে হবে, বিষয়টা খেয়াল করেন। তো যখন আমি স্ট্রাকচার করতে যাব, তখন কি অনেক উইং তৈরি হবে, এক্সিকিউশন টাইম বেড়ে যাবে, সে কারণে পিএসপি নিজেকে স্ট্রাকচার করে না। সিকিউরিটির এন্ড থেকে যদি সিকিউরিটি এনশিওর করতে হয়, যদি আমি বলি যে বসুন্ধরাতে সিকিউরিটি গার্ড বসানো হবে, যদি একটা বসানো আছে, রাইট? যদি আরো বেশি সিকিউরিটি এনশিওর করতে হয়, আবারও গার্ড বসাতে হবে, বিভিন্ন ধরনের চেকিং দিতে হবে, টাইমটা, এক্সিকিউশন টাইম কমে যাবে, আমি চট করে ঢুকে বের হতে পারবো না। সেটা বোঝা যাচ্ছে? রাশ টাইম বলেন আর যে কোনো সময় বলেন, রাশ আওয়ার তো রিয়েলি ভেরি ডিফিকাল্ট।
আপনাকে লাইন ধরতে হবে তখন, যেটা বোঝেন যে সার্ভিস যখন আমার দিতে যাচ্ছে সিকিউরিটি চেকিং আমার আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি একজন যাই সেটা পাস হতে যত সময় লাগবে, আমার সামনে যদি 100 জন থাকে আমাকে ওয়েট করতে হবে। ওয়েবের ক্ষেত্রেও তাই, কনসেপ্টটা আমি জাস্ট ম্যাপ করার চেষ্টা করছি। সো ওই যে হাই লেভেলের সিকিউরিটি সাথে স্ট্রাকচারডনেস, এটা থাকলে পিএসপি এখন যে পারফরমেন্স দিচ্ছে, যে লাইক একসাথে 50 কোটি লোককে সার্ভিস দিচ্ছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এটা এখন পর্যন্ত দিতে পারে না। দ্যাটস ওয়াই সে নাম্বার 1 ইউজের দিক থেকে। ছোট বড় যে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট পিএসপি দিয়ে তৈরি হচ্ছে। ওকে, তো বেসিক্যালি নেক্সট ওয়ার্ল্ডটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, রাইট? এখন মানুষজন গড়বাঁধা নিয়মের উপরে আর তেমনটা থাকছে না। আপনি যদি খেয়াল করেন ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট হয়েছে, আপনার ড্যাশবোর্ডটা এআই কন্ট্রোল করছে। এআইটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের একটা বড় টপিক, মেজর টপিক গুলোর মধ্যে একটা কোর্স, রাইট? ওখানে বেসিক্যালি মেশিনের মধ্যে ব্রেন দিয়ে দেওয়ার একটা কনসেপ্ট, রাইট? আপনি ফেসবুকের ওয়ালটা যদি আপনি এখন খেয়াল করেন, আপনার হোম পেজটাকে যদি খেয়াল করেন, আপনার হাজারো ফ্রেন্ড আছে, বাট আপনার কতজন ফ্রেন্ডের অ্যাক্টিভিটিস আপনার পেজে আসে? আপনি যার সাথে এঙ্গেজ, যার প্রোফাইলে আপনি গিয়েছেন, যাকে আপনি মেসেজ করেছেন, যাকে আপনি লাইক দেন, যাকে আপনি কমেন্টস করেন, যার ছবি আপনি দেখেন, তার ওয়ালগুলোই বা পোস্টগুলোই আপনার হোমে আসে, আদারওয়াইজ অন্য কোনো পোস্ট আসে। বাট তারাও তো আমার ফ্রেন্ড। একদিন 1000 ফ্রেন্ড 500 জন পোস্ট দিল, আপনি কেউ কারোরটা দেখতে পারবেন? মূর্তি তো চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো অ্যাক্টিভিটিটা খেয়াল করবেন, আপনাকে কি ধরনের পেজ সাজেস্ট করছে। আপনি এসে আজকে একটা পেপারে যান, রিলেটেড পেপারের লিঙ্কগুলো আপনার কাছে তারপর থেকে আসতে থাকবে, বাট আপনি যদি সেখানে না যান কখনোই আসবে না। আপনি ভিডিও দেখেন, রাইট? আপনার কাছে ভিডিও, ম্যাক্সিমাম ভিডিওগুলো সে দিতে থাকবে, কারণ তার বিজনেস শুরু হয়ে গেছে, বুস্টিং, রাইট? সো এআই ওখানে বসিয়ে দিয়েছে। সো এআই পিএসপি কন্ট্রোল করতে পারে, বাট সবচেয়ে বেশি এআই কে কন্ট্রোল করতে পারে বা এআই প্রোগ্রামিং, এর উপরে প্রোগ্রামিংটা করতে পারে কি? পাইথন। দ্যাটস ওয়াই পাইথন কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে আসছে। এখন নরমাল ওয়েবসাইট অ্যাকচুয়ালি টিকবে না, যদি বিজনেস করতে চায় ওখানে এআই বসাতে হবে। পিএসপি এআই ইমপ্লিমেন্ট করতে পারে, তার ফ্রেমওয়ার্ক বা তার মডিউল ঠিক ওই লেভেলে নেই যা পাইথনে রয়েছে। সো কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু পাইথন, বাট পিএসপির সাথে কম্পিটিশন করে মার্কেট দখল করতে পারে, পিএসপি সমানে আসতেও তার 8 থেকে 10 বছর লেগে যাবে। তো আপনারা সেই বুঝতে পেরেছি? বলতে পারেন যে পাইথনের কথা বারবার আসছে কেন? কম্পিটিশন আছে, কম্পিটিটিভ ল্যাঙ্গুয়েজ, আপনাকে আপনার কম্পিটিটরকে জানতে হবে, আদারওয়াইজ আপনি ভালো করতে পারবেন না, আপনি নিজেকে ম্যাচিউর করতে পারবেন না। আরেকটি বিষয় একটু বলে রাখি, অ্যাজ এ প্রোগ্রামার আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি পিএসপি জানি আর অন্য কোনো কিছু জানি না। আপনাকে যখন যে ল্যাঙ্গুয়েজ দেয়া হবে সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে কাজ করতে পারতে হবে, তখনই আপনি ডেভেলপার। ওয়েব ডেভেলপার বলবেন তখন, বা এক্সপার্ট ওয়েব ডেভেলপার বলবেন তখন, যখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে যে ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতে আপনি কাজ করতে পারেন। বাইরের দেশে সেটাই প্র্যাকটিস করা হয়। আপনাকে নেওয়া হলো পিএসপি তে, এই না যে আপনাকে সারা জীবন আপনাকে দিয়ে পিএসপি করাবে। যদি আমার পিএসপির জব না থাকে, ওখানে ডটনেট এর কাজ থাকে, আপনাকে ডটনেটে লাগিয়ে দেবে, ডটনেট করাবে। আমি তো জানি না, এটা বলার কোনো সুযোগ নেই, স্যাক হয়ে যাবে। আপনাকে শিখতে হবে এবং করতে হবে। ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি সিনট্যাক্স, মানে ডিফারেন্ট ভেরিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কি? চেঞ্জ অফ সিনট্যাক্স, নাথিং এলস, এন্ড প্ল্যাটফর্ম। আমি বুঝতে পেরেছি? সবারই ভেরিয়েবল আছে, সবারই অপারেটর আছে, সবারই ফাংশন আছে, সবারই অ্যারে আছে, সবারই স্টেটমেন্ট আছে, প্রত্যেকের লেখার ধরন আলাদা, রান করার প্ল্যাটফর্ম আলাদা। এক্সপেরিয়েন্স কি? সেম। আমি যদি কোনো একটা ওয়েবসাইট বানাই, লাইক আমি একটা ই কমার্স বানাচ্ছি, ওটা যদি আমি জাভা দিয়ে বানাই আর পিএসপি দিয়ে বানাই, পার্থক্য কি? সিনট্যাক্সে, লজিকে কোনো পার্থক্য আছে? ফিচারে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমার লজিকেও কোনো পার্থক্য নেই, আর ফিচারেও কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু কি? সিনট্যাক্স। তো আপনি, আপনার কোম্পানি আপনাকে বলবে একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স জানতে আপনার কতদিন লাগবে, অ্যান্সার আপনি কি করবেন? আমি বোঝাতে পেরেছি?
সো সকল ল্যাঙ্গুয়েজেই এক্সপার্টাইজ থাকতে হয় যদি আপনি সেই লেভেলে যেতে চান। জায়ান্টরা কিন্তু ওই হিসেবেই রিক্রুট করে। আমাদের দেশে পিএইচপি ডেভেলপার, তাকে যদি সিএসএস এ কিছু কারেকশন করতে বলা হয়, কুইট, আমি এটা করলাম না, আমাকে ফ্রন্ট এন্ডে দেয় না, সেটা বলছেন। একেবারে রিলেটেড থিংস। আপনি কোনো একটা ডিজাইনে কাজ করছেন, কোনো একটা ইন্টারফেস নিয়ে কাজ করছেন, পিএইচপি নিয়ে, ডিজাইন আপনাকে দেখতেই হবে। সব ডিজাইন আপনাকে ডিজাইনার করে দেবে না। জাভাস্ক্রিপ্ট আপনাকে খুব ভালো লেভেলে জানতেই হবে। অ্যাজাক্স, জেকোরি, অ্যাঙ্গুলার জেস সব আপনাকে জানতেই হবে। এইচটিএমএল আপনাকে জানতেই হবে, রাইট? ডেটাবেস ডিজাইন না জানলে আপনি আগাতে পারবেন না। সো সবকিছু কিন্তু রিলেটেড এর সাথে। ক্লিয়ার? সো আমি পিএইচপি তে ফেরত আসি। সো পিএইচপি ভার্সন 5 এ এসে সে অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স গুলো সেগুলো ইনক্লুড করা হয়েছে 5 এসে। দ্যাট মিন্স 12 বছর আগে সে অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে। প্রথম 8 বছর সে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল। পিএইচপি দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যেত না। ওকে, সো আই হোপ সবার সামনে কম্পিউটার আছে। যদি না থাকে, আছে, তাহলে একটু শেয়ার করেন। আমরা এখানে এসে পড়েন একজন। আমি ফার্স্টে শুরু করব পিএইচপির ইনস্টলেশন দিয়ে, সার্ভার ইনস্টলেশন দিয়ে। যদিও আমি আপনাদের পিএইচপির যে ম্যানুয়ালটা সেটা আমি দেখে আসতে বলেছিলাম বাসা থেকে। তো আমার মেশিনে সেভারাল লোকেশনে সার্ভার ইনস্টল করা আছে। আমি আমার মেশিনে একাধিক জায়গায় আরো ইনস্টল করতে পারি, কোনো সমস্যা নেই। আমি পিএইচপি 7 নিয়ে আলোচনাতে যাচ্ছি। পিএইচপি 7 এর যে সার্ভারটা ইনস্টল করছি, যদিও লেটেস্ট সার্টিফিকেশন এখনো 5.6 এ হয়, এই মেশিনগুলোতে 5.6 ইনস্টল করা আছে। আপনাদের যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোতে 5.6 ইনস্টল করা আছে। এই মেশিনগুলোতে ইনস্টল না দিয়ে প্র্যাকটিসটা করবেন বাসায় গিয়ে। বাসার মেশিন, ল্যাপটপ, ডেস্কটপ যা আছে ইনস্টলেশনটা সেরে নেবেন। ইনস্টলেশনের ভিডিওটা রাখছি। আই হোপ ম্যাক্সিমামেরই ইনস্টল করে হ্যালো ওয়ার্ল্ড এক্সিকিউশন থেকে শুরু করে প্রোগ্রামিং করে প্রজেক্ট বানানোরও এক্সপেরিয়েন্স আছে। কারো নেই, যদি না থাকে তাদের জন্য বলছি, বা আমি কোর্সের প্রয়োজনে বলেছি যে আমি 5টা প্রি রিকুইজিট ক্লাস নিব একদম ভেরি বেসিক এর উপরে, দেন জেন্ডের মূল আলোচনা শুরু হবে, রাইট? সো আমার জেন্ডের আলোচনা শুরু হবে 6 নাম্বার ক্লাসে, জেন্ডের আলোচনা শেষ হবে 35 নাম্বার ক্লাস, রাইট? আমরা জেন্ডে 30 ক্লাস 30 পাচ্ছি, বাট তার আগে আমি প্রিপেয়ার করব সবাইকে ওই কোর্সের জন্য, রাইট? যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ, ওসমান আলী, জাকির আর মুশফিক, লিজার ধারণা আছে। সো সেফ, যে দুজন অনুপস্থিত তারা বেশ ভালো জানে, তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো পিএইচপি সম্পর্কে বলছিলাম যে পিএইচপি লাইনে এসেছে আফটার 5। স্ট্রাকচার করা গেছে কখন? যখন পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে। পিএইচপি স্ট্রাকচার হয়েছে কিভাবে? ফ্রেমওয়ার্ক গুলোর মাধ্যমে। একটা কোশ্চেন শুরুতেই আসছিল, জেন ফ্রেমওয়ার্ক। এরকম ফ্রেমওয়ার্ক আছে, কেক পিএইচপি, কোডিগনেটর, সিম্ফনি, ল্যারাভেল, YII, রাইট? খুবই জনপ্রিয় টাইপের ফ্রেমওয়ার্ক, যার ইউজ আছে হিউজ। জেন ফ্রেমওয়ার্ক যদি আমি বলি যে পিএইচপি তে 80% প্রজেক্ট হয়, এই 80 কে যদি আমি 100 তে কনভার্ট করি, যে 100টা প্রজেক্টের মধ্যে ফ্রেমওয়ার্কে প্রজেক্ট হয় এর সংখ্যা অ্যারাউন্ড 70%। তো যদি বলি যে তাহলে 30টা প্রজেক্ট কি দিয়ে হয়? অবজেক্ট ওরিয়েন্টেড এ হয় অথবা র পিএইচপি কোডিং এর মাধ্যমে হয়। ফ্রেমওয়ার্ক ইউজ করে হয় 70টা প্রজেক্ট। এই 70 কে যদি আমি 100 তে কনভার্ট করি, সেই 100টার মধ্যে 25টা হয় ল্যারাভেল। দ্যাট মিন্স একটা বিগ পার্সেন্টেজ কিন্তু চলে আসে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক ল্যারাভেলের। বড় অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ, अराउंड 10%, মানে 7% সামথিং, এটা ইউজ করে কি? কোডিগনেটর ফ্রেমওয়ার্ক, রাইট? তারপরেই আছে বেসিক্যালি 16% বলা হয়, এটা কন্ট্রাডিক্টরি আছে। সো 16% কোডিগনেটর, 9 or 11% YII ফ্রেমওয়ার্ক, রাইট? আর 1-2 এরকম পার্সেন্টেজের অনেক ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে জেন ফ্রেমওয়ার্ক। যে 100টা প্রজেক্ট যদি পিএইচপি তে ফ্রেমওয়ার্ক দিয়ে হয়, তার মধ্যে একটা বা দুইটা প্রজেক্ট হয় জেন ফ্রেমওয়ার্ক ইউজ করে। সবচেয়ে পাওয়ারফুল সিকিউর ফ্রেমওয়ার্ক পিএইচপি কোনটা? জেন। মানে বেস্ট মানুষ ইউজ করছে না কিন্তু, বিকজ অফ স্পিড, রাইট?
মানুষ স্পিডকে পছন্দ করে। আমি যদি বলি যে আপনারা স্পিড টেস্ট করেন, নিজের স্পিড বাইক কিনেন, রাইট, স্পিডে গাড়ি চালান, রাইট, স্পিড দিতে পারে এরকম গাড়ি কিন্তু মার্কেটে আছে। বাট বেস্ট মোটরসাইকেল কি? ইয়াহু অথবা হুন্ডাই বলে, হিরো, এদেরকে বেস্ট, অথবা বাজাজ। বাট এদের কারো বাইক কিন্তু ওই স্পিডে যায় না। বাট যদি স্পিডের কথা মাথায় আসে, ওই ডিফারেন্ট ব্র্যান্ডের গাড়ি কিনে কিন্তু রেস করে। সেটা বোঝাতে পেরেছি? ওকে, তো এখন আমরা পিএসপি সার্ভার ইনস্টল করতে যাচ্ছি। সার্ভার লাগবে কেন? পিএসপি তে সার্ভার লাগবে কেন? একটা ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কোথাও থাকতে হবে না আমার মেশিনে? আমি কিছু লিখবো, সেই লেখাটা বুঝতে হবে না? তার আপনি ওয়ার্ডে কিছু লিখতে চাচ্ছেন, অফিস ইনস্টল নেই, লিখতে পারবেন? বা ওয়ার্ড ফাইল কোথাও থেকে এনেছেন, ওপেন করতে যাচ্ছেন, করতে পারবেন যদি আপনার মেশিনে অফিস না থাকে? এক্সেল ফাইল আপনি পেন ড্রাইভে এনেছেন, লাগালেন, বাট এক্সেল ওপেন করা যাচ্ছে না কারণ আপনার মেশিনে এক্সেলটা ইনস্টল নেই। তো বেসিক্যালি কি, এই যে অফিস ফাইলগুলোর সার্ভার হিসেবে কাজ করছে কি মাইক্রোসফট অফিস। আপনি সার্ভারের কথা বলছি তো, এই সেন্স থেকে অফিসটাকে সার্ভার বলতে পারেন, বাট সার্ভার বললে অনেকে গালাগালি করবে। সার্ভারের কনসেপ্টটা ঠিক ওরকম না, রাইট? সার্ভার হচ্ছে, যদি আমি বলি সার্ভার বলা হয় যে ল্যাঙ্গুয়েজটিক কোন একটা ইঞ্জিন যা ওই ল্যাঙ্গুয়েজকে চিনতে পারবে, ইন্টারপ্রেট করতে পারবে এবং এক্সিকিউটও করতে পারবে। ইন্টারপ্রেটটা কি? ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো ঠিক আছে কিনা, রাইট? তারপরে এক্সিকিউশন, এক্সিকিউশনটা কি আউটপুট সে ঠিকঠাক মতো দিতে পারছে কিনা। আমি ধরেন আমি একটা ল্যাঙ্গুয়েজ বানিয়েছি, রাইট, আমি একটা ল্যাঙ্গুয়েজ বানিয়েছি। নরমালি এ আমরা সবাই লিখতে পারি, তাই না? যে আমি উপরে একটা ফোঁটা আর দুই পাশে দুইটা ফোঁটা দিয়ে যদি দাগ দিয়ে দেই তাহলে এ হবে, আর মাঝখানটা যুক্ত করে দিতে হবে। এটা আমি এটাকে যদি উপরের দিকে দেই, যে ফোঁটাটা নিচে, দুইটা ফোঁটা উপরে, এবং এই দুইটাকে সংযুক্ত করে উপর দিয়ে আমি টান দিয়ে দিই, এটা এ। আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ বানিয়েছি আমি বলতেই পারি। এর চেনার উপায় তো আমি বলে দিব, তাই কিনা? সো ল্যাঙ্গুয়েজ যদি আমি বানাই, এই ল্যাঙ্গুয়েজকে চেনার উপায় কি আমাকে বলে দিতে হবে না, রাইট? সো সার্ভারটাও প্রোভাইড করছে কি যারা ল্যাঙ্গুয়েজটা বানিয়েছে, অ্যাপাচি, রাইট? তো পিএসপি সার্ভার বেসিক্যালি অ্যাপাচি। এর সাথে আইআইএস নামে একটা সার্ভার আছে যাতে পিএসপি রান করতে পারে, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এতটুকু মনে রাখলেই হবে। বাট মোস্টলি পিএসপি এক্সিকিউট হয় অ্যাপাচিতে। অ্যাপাচি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বা অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়ে থাকে। যে কোনো অপারেটিং সিস্টেমে কি ইনস্টল করা যায়, ইউনিক্স, লিনাক্স, ম্যাক, উইন্ডোজ, এভরিওয়্যার, রাইট? প্রত্যেকের জন্য ভার্সন আছে অ্যাপাচির। আপনি সেখানেই যেখানে প্রয়োজন, লাইক আপনার ম্যাক মেশিন আছে, আপনি জ্যাম্প বা অ্যাপাচি দিতে চাচ্ছেন, সো জ্যাম্পের ল্যাম্প ভার্সন আছে, ল্যাম্পটি ইনস্টল করলে আপনার মেশিনে অ্যাপাচি চলে আসবে। ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে রিকোয়ার্ড প্ল্যাটফর্ম গুলো লাগে, ডেটাবেস সার্ভার লাগে, ইমেল সার্ভারের প্রয়োজন পড়ে, ফাইল ট্রান্সফার করার জন্য সার্ভারের প্রয়োজন পড়ে। সো একটা কোম্পানি আছে, তারা জ্যাম্প নামে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোভাইড করে, যা ইনস্টল করলে ডেভেলপমেন্ট রিলেটেড সব সার্ভার মেশিনে চলে আসে। অ্যাপাচি চলে আসবে পিএসপির জন্য, মাইস্কিউএল চলে আসবে ডেটাবেসের জন্য, ফাইলজিলা চলে আসবে ডাটা ট্রান্সফারের জন্য লাইভের সাথে লোকালে, মার্কারি চলে আসবে কি ইমেল সার্ভার হিসেবে লোকাল মেশিনের জন্য, আর টমক্যাট একটা সার্ভার চলে আসে যেটা বেসিক্যালি ডটনেট এর সি শার্প ল্যাঙ্গুয়েজকে এবং জাভা ল্যাঙ্গুয়েজের সার্ভার হিসেবে কাজ করে, ওয়েব সার্ভার হিসেবে কাজ করে, রাইট? অ্যাপাচি কি পিএসপির ওয়েব সার্ভার। এই সহজ কোশ্চেন কিন্তু আসবে না, রাইট? আচ্ছা, তো আমরা জ্যাম্প ইনস্টল দিব এবং খুব সহজে আমার মেশিনে সবকিছু আমি পেয়ে যাব। ইনস্টলেশনটা ভেরি সিম্পল, আপনি যে কোনো ড্রাইভে ইনস্টল দিতে পারেন, ইভেন একবার ইনস্টল দেওয়ার পর ওইটা আপনি লাইফ টাইমের জন্য মেশিন ইউজ করতে পারেন যদি ফরম্যাট না দেন। অপারেটিং সিস্টেম পরিবর্তন করলেও আপনার ওই জ্যাম্প এর অ্যাপাচি চলবে, মাইস্কুয়েল চলবে।
সো বেটার হচ্ছে পেছনের দিককার কোনো ড্রাইভে ইনস্টল দেওয়া যাতে সেটা সেফ থাকে। অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে বা ডেস্ট্রয় হলে সি ড্রাইভই নরমালি থাকে, ফরম্যাট দিয়ে আপনি নতুন ওএস দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সার্ভার কিন্তু অক্ষত থাকবে। ক্লিয়ার? ওকে, সো সার্ভার ইনস্টলেশনের জন্য আমি লেটেস্ট সার্ভার ইনস্টলেশনে যাচ্ছি। আমার কাছে 7.1.7 আছে, ইভেন 5.6.19 এবং 5.6.11 আছে। সো এই ভার্সনগুলো আপনি যে ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করছেন সবার জন্যই আছে। গুগলে গিয়ে জাস্ট সার্চ করে ডাউনলোড করে নিতে হবে এবং আপনি ইনস্টল দেবেন। যদি চান এখন থেকে আপনারা নিয়ে নিতে পারেন। সো লেটেস্ট ভার্সনের দিকে আমি যাব, যদিও 5.6 বেসিক্যালি সার্টিফিকেশনে যায়। জেন্ডের 7 এর উপরে তারা এখনো সার্টিফিকেশন শুরু করে নাই বা তারা তাদের যে আউটলাইন সেটাও প্রোভাইড করে নাই। বাট কে জানে যে 15 দিন পরেই নতুন ভার্সনের জন্য তারা আউটলাইন দিয়ে দিচ্ছে, সার্টিফিকেশন তারা 7 এ দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা 7 দিয়েই স্টার্ট করছি, রাইট? কারেন্টলি তাদের সাইটে 6 দেওয়া আছে, 5.6 এই ভার্সনের উপর বেস করে সার্টিফিকেশন তারা অ্যানাউন্স করছে। বাই দ্য ওয়ে, আমি এখন জ্যাম্পের এই 7.1.7 ভার্সনটা ইনস্টল করব। এটা বেসিক্যালি অ্যাপাচি ভার্সন, সরি পিএসপি ভার্সন। জ্যাম্প যে ভার্সনটা দেয় ওই ভার্সনই পিএসপি তার মধ্যে থাকে, রাইট? সো খুব সহজ, আমি যদি পিএসপি 7 ইনস্টল করতে চাই জ্যাম্পের 7 ইনস্টল করব। ক্লিয়ার? ওকে, সো যার যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন বাসার মেশিনে। এখানকার মেশিন ইনস্টলেশনের দরকার নেই। কোথাও যদি সেটা অটো রানিং অবস্থায় থাকে সবগুলো ক্র্যাশ করবে এবং আপনার মেশিনটা তখন কিছু সময়ের জন্য অকেজ হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন না। তো সেফ সাইড হচ্ছে যা রানিং আছে বা যে সার্ভারগুলো আছে সেটা আমরা ইউজ করি, এখানে বাসায় গিয়ে নতুন সার্ভার ইনস্টল দিই। সো ল্যাপটপ, ডেস্কটপ আপনি আপনার সার্ভার ইনস্টল করবেন। এখন সার্ভার ইনস্টলেশনে আমি যাচ্ছি, ডাবল ক্লিক দিয়েছে জাকির, ভালো মতো দেখবেন। আব্দুল্লাহ ভালো মতো দেখবেন। ওসমান, রাইট? শুধু টার্গেট করে বলছি। শুধু মাথা নাড়িয়ে যাবেন যাই আসুক। মাথা নাড়ানোটা কি? ইয়েস, রাইট? দ্বিমত পোষণ করবেন না, সে যা চাইবে আমি তাই তাকে দিব। এখানে আমি দ্বিমত পোষণ করছি, আমি সি ড্রাইভে তাকে দিচ্ছি না। আমি ব্রাউজ করেও দিতে পারি অথবা এখানে লিখেও দিতে পারি জেন্ড 7 আন্ডারস্কোর জেন্ড, রাইট? তো জেন্ডের কোর্সের জন্যই আমরা এই সার্ভারটাকে ইউজ করব। তো এন্টার অন নেক্সট, কিছু সময় নেবে। 5 to 10 minutes। সো ইনস্টলেশনটা সিম্পল, যদিও রিলেটেড না জেন্ডের কোর্সের সাথে। এটা আমি আগেও বলেছি আবারও বলছি যে 5টা ক্লাস ভেরি বেসিক কনসেপ্টের উপরে অ্যাড করা হচ্ছে কোর্সে। ওকে, যে আমরা যেন একদম শুরু থেকে শুরু করতে পারি। একেবারে কেউ যদি নাও জানে কোনো কিছু সেও যেন স্টার্ট করতে পারে। নলেজ লেভেল প্রোগ্রামিং এ 0 থাকলেও সে পারবে, রাইট? আমি যে জায়গা থেকে স্টার্ট করব। প্রিরিকুইজিট যদিও একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, রাইট? এখানে যদি কনসেপ্ট থাকে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো জায়গায় আপনি আটকাবেন না বা আপনাকে আটকানো হবে না, রাইট? বা সার্টিফিকেশন দিতেও আপনাকে তারা আটকাবে না, রাইট? বাট এফোর্ট দিতে হবে অনেক, পড়তে হবে অনেক, জানতে হবে অনেক, রাইট? সো পড়াশোনা করার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। যারা আমরা প্রাইভেটে পড়েছি তাদের মধ্যে লেকিংস আছে, রাইট? কারণ আমরা পড়ি নাই বলেই প্রাইভেটে গিয়েছি। খুঁটিনাটি বিষয়গুলো যদি খুঁটিনাটি বিষয় পড়তাম ঠিকই ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে
বিনা খরচে করতে পারবে, তাই না? পড়েছি, বাট উপর দিয়ে যেটা করলে সার্টিফিকেট পাওয়া যাবে না, বিশেষ করে কার জেন্ডার খুঁটিনাটি সব করতে হবে, যা আছে ছোট্ট একটা নোট লিখা আছে ওটা মার্ক করে ফেলতে হবে, তো যেখানেই নোট দেখবেন সেটাই মার্ক হয়ে যাবে। বিশেষ করে পিএইচপি ম্যানুয়াল, পিএইচপির যে ম্যানুয়ালটা আছে ওই ম্যানুয়ালটা আপনাকে খুব সুন্দর করে রপ্ত করতে হবে। প্রত্যেকটা পেজেই একাধিক জায়গায় নোট বলা আছে, আর নোট থেকেই বেশি কোশ্চিন এসে থাকে। কোশ্চিনের কিছু অংশ 30 ভাগ 40 ভাগ কোশ্চিন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়, আপনার নলেজ লেভেলটা কতটুকু ক্লিয়ার সেটা জানার জন্য। সেটা বুঝতে পেরেছেন? 40 ভাগ 45 ভাগ কোশ্চিন, আপনি যদি জটিল কোশ্চিনের 15% পেরে যান আপনি সার্টিফাইড। সার্টিফিকেশনের জন্য মার্ক 70%। বুঝতে পেরেছে? সাথে সাথে ভালো লাইন তো, হ্যাঁ। ওকে, আমি ইনস্টলেশন দিচ্ছি, অলমোস্ট শেষের দিকে চলে আসে। লিস্টে একজনের ইনফরমেশন, দুজনের ইনফরমেশন নেই, সেটা হচ্ছে আপনি এবং আব্দুল্লাহ, হ্যাঁ, ওর নাম, মোবাইল, ইমেল অ্যাড্রেস লিখবে অটো পেজে দিয়ে দেন। দেলোয়ারের কাছ থেকে একটু চেয়ে না, এখানেই কলম আছে। ওকে, আমার সার্ভার ইনস্টলেশন শেষ হয়েছে। ওকে, আমি ল্যাঙ্গুয়েজটা সেভ করে নিচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একটু খেয়াল করেন, জ্যাম 7 জেন্ড আমি বেসিক্যালি ই ড্রাইভে করেছি, আমার জ্যাম 7 কিন্তু আরো আছে, এবং এই ফোল্ডারেই জ্যাম্প নামে, এটা বেসিক্যালি 5.6 এর একটা ভার্সন। আবার ব্যাচ 8 এর এখানেও 6 এর আরেকটা ভার্সন আছে, এখানেও আরো দুইটা ভার্সন আছে 2021 সিআই ব্যাচের জন্য। তার মানে আমার এই ড্রাইভেই এইটা সহ 6টা জ্যাম্প ইনস্টল করা আছে। সো কনফ্লিক্ট ততক্ষণ করবে না যতক্ষণ না আমি করানোর চেষ্টা করছি। কখনোই সার্ভারগুলো অটো রান অবস্থায় রাখবেন না। অনেকে সেফ সাইডে থাকার জন্য বা খাটনি কমানোর জন্য অ্যাপ্লিকেশনগুলোকে অটো রান দিয়ে দেয়, সার্ভিস অটো রান করে দেয়, আছে না? যে আমি যদি সার্ভিসে অটো রান দিয়ে আসি, সার্ভিসে গিয়ে তাহলে মেশিন বুট হওয়ার সাথে সাথে আমার এই সার্ভিসগুলো রান হয়ে যায়। তখন প্রবলেম হতে পারে যে আপনি জানেন আপনার মেশিনে একটাই জ্যাম্প আছে, তো আপনি অটো রান দিতেই পারেন, বাট তখন সে অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে কনফ্লিক্ট করতে পারে, লাইক স্কাইপে। এরকম কিছু রেয়ার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যার সঙ্গে জ্যাম্পের কনফ্লিক্ট হতে পারে। সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয় কার সাথে? স্কাইপির সাথে। স্কাইপি পোর্ট 80 তে চলে, অ্যাপাচিও পোর্ট 80 তে চলে। পোর্ট কি, রাইট? পোর্ট বেসিক্যালি আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরকে অ্যাক্সেস করার জন্য পয়েন্ট। প্রসেসর হাই পাওয়ারের হলে পোর্ট বেশি থাকে, হাই পাওয়ার হলে স্পিডও বেশি থাকে, রাইট? একসাথে অনেককে সার্ভিস দিতে পারে, ঠিক আছে? এবং দুইজন যদি এক জায়গা দিয়ে ঢুকতে চায় কনফ্লিক্ট হবে না? স্বাভাবিক, তো একজন আরেকজনকে বন্ধ করে দেবে, বা যে আগে পাবে সে তো ধরে রাখবে, অন্যজনকে সেটা দেবেই না, যেহেতু সে রান হয়ে গেছে, অটো রান হয়ে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো অটো রান না করাটাই ভালো। আপনি যখন কাজ করছেন তখন আপনি আপনার অ্যাপাচি রান করে নেবেন, আপনার মাইস্কুল আপনি রান করে নেবেন যদি আপনি ডেভেলপমেন্টে থাকেন। যদি পিএইচপি প্র্যাকটিসে থাকেন, আপনার ডেটাবেজে প্র্যাকটিস হলে তখন মাইস্কুল, আর পিএইচপি প্র্যাকটিস হলে তখন আপনি অ্যাপাচি নিয়ে কাজ করবেন, রাইট?
যখন পিএসপি সাথে মাইস্কুয়েল প্র্যাকটিস করবেন তখন অবশ্যই অ্যাপাচি মাইস্কুয়েল বোথ ইনস্টল থাকতে হবে, রাইট? এটা বোথ রানিং থাকতে হবে। ইনস্টল তো আছেই, ইনস্টল হয়ে গেছে বেসিক্যালি আমার এই 5টা সার্ভার, অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি এন্ড টমক্যাট। আমি জাস্ট একটা exe রান করেছিলাম, রাইট? আমার মেশিনে এই 5টা সার্ভার ইনস্টল। এবং এই সার্ভারগুলো সবই স্টপ অবস্থায় আছে। আমি যদি এটাকে স্টার্ট করি, একটু খেয়াল করেন, সে স্টার্ট হচ্ছে আর কি। সে পোর্ট ডিফাইন করে নিয়েছে নিজের জন্য 80 and 443, সে দুইটা পোর্ট নিয়ে নিয়েছে। যদি 80 না পায় 443 তে কাজ করবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা অনেক ম্যাচিউরড হয়েছে পিএসপির যে অ্যাপাচি জ্যাম্পের, যে তারা কিন্তু শুধু এখন 80 পোর্ট চায় না, যদি 80 না থাকে আমাকে 443 দাও। কারণ 443 বেসিক্যালি কেউ নেয় না। আমার জানার মধ্যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নেই যা ডিফল্ট 443 কে নেয়। সো 80 এবং 443 এখানে আছে, রাইট? সো আমার যদি মাইস্কুয়েল প্রয়োজন পড়ে আমি স্টার্ট করব মাইস্কুয়েল কে, এবং ঠিক এভাবে অন্যান্য সার্ভার গুলো দরকার পড়লে যখন যেটা দরকার পড়বে আমি রান করে নিব। আমার মাইস্কুয়েল আজকে দরকার নেই, আমি অ্যাপাচি নিয়ে কথা বলছি। তো সার্ভারটা রানিং, কাজ করার জন্য রেডি। আমি সার্ভার সম্পর্কে বলছিলাম যে সার্ভার দুইটা কাজ করে। কোড সিনট্যাক্স চেক করে, কোড সিনট্যাক্সই করে, চেক করে, এবং কোডের উপর বেস করে আউটপুট জেনারেট করে। প্রথমে সে সিনট্যাক্স চেকিং এ থাকে ফার্স্টে, তারপরে যে কোডটা দেয়া হলো সেই কোডের উপর বেস করে সে আউটপুট জেনারেট করে। তো কোড ভুল থাকলে তো সে আউটপুট জেনারেট করতে পারবে না, পারবে? প্রথমে বলবে যে তুমি কোডটা সিনট্যাক্স ঠিক করো, রাইট? সো আমরা যদি কোডটা প্রপার লোকেশনে না রাখি তাহলে কি সার্ভার সেটাকে ট্রেস করতে পারবে, পার্স করতে পারবে, কম্পাইল করতে পারবে? পার্সিং মিন্স সিনট্যাকটিক্যাল চেকিং। পার্সিং কমপ্লিট করার পর কম্পাইলিং, কম্পাইলিং মিন্স এক্সিকিউশন। কোডটাকে ধীরে ধীরে সে এক্সিকিউট করছে। মনে করেন একটা ফাইলের মধ্যে 10 লাইনের কোড আছে। প্রথমে পার্সার যাবে এবং প্রত্যেকটা লাইন দেখবে যে তার সিনট্যাক্স ঠিক আছে কিনা। আমরা প্রাথমিকভাবে পিএসপি সিনট্যাক্স শিখব, দেন ওই সিনট্যাক্সের উপর বেস করে কি আউটপুট জেনারেট হচ্ছে সেটা কেস স্টাডিতে যাব, যে এখন কি হওয়া উচিত। আমি কম্পাইল করে আউটপুট না দেখেই যেন বলে দিতে পারি আউটপুটটা কি। জেন সার্টিফিকেশনের জন্য এটাই হচ্ছে একমাত্র চ্যালেঞ্জ। আপনাকে আউটপুট জেনারেট করে যদি আপনি রেজাল্ট দিতে চান, আপনি ফেল, আপনি কমপ্লিট করতে পারবেন না। বুঝতে পেরেছি? বা সুযোগও নেই, আপনি অন্য এডিটর খুলে আপনি টাইপ করে আপনি সাবমিট করছেন, সেটা সুযোগ নেই। তার মানে কি আপনাকে কোশ্চেন দেখতে হবে, খাতায় লিখতে হবে, এবং সেটা আপনি 1000 বার প্র্যাকটিস করেছেন সে ধরনের এক্সাম্পল হিসেবে বলছি যে আপনি জানেন এর আউটপুট কি হওয়া উচিত, আউটপুটটা আপনি ঠিক করে দিচ্ছেন। বাট অবশ্যই আপনাকে প্রোগ্রামিং নলেজ, একদম শর্ট নলেজ সেখানে থাকতে হবে। টাইপ করে আপনাকে অনেকবার বাসায় প্র্যাকটিস করতে হবে যে এই ভ্যালুটি এরকম হলে আউটপুট কি। তো আমরা প্রথমে আউটপুট দেখেই না পরের আউটপুট আমরা অটোমেটিক বলতে পারবো, তাই না? তো প্রথমে সার্ভারের মধ্যে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিক্যাল জব প্রচুর করতে হবে, অনেক প্র্যাকটিসও করতে হবে অনেক, রাইট? আপনি যদি পড়েন শুধু, মুখস্থ করে গিয়ে কোনো সুযোগই নেই পাস করার, রাইট? আপনাকে প্রচুর প্র্যাকটিস করে তারপরে সেখানে হাজির হতে হবে, ঠিক আছে? তো সার্ভারটা রানিং আছে, সার্ভারে কোড কোথায় নরমালি রাখা হয়? এই যে একটা ফোল্ডার জেনারেট হয়েছে না, jamp7 gen, এর ভেতরে 5টা সার্ভার আছে। তো 5টার জন্য মধ্যে যে অ্যাপাচি সার্ভারটা, এই সার্ভারটার রুট বলা হয় htdocs কে। সো jamgen এর মধ্যে যে htdocs নামে ফোল্ডারটা রয়েছে, সেই htdocs ফোল্ডারটাই হচ্ছে অ্যাপাচি রুট বলা হয়। সো আপনি সকল কোড কোথায় রাখবেন? রুটে। সো আমি যখন রুটে কোডটা রাখছি, আমাকে এটা রান করতে হবে থ্রু ব্রাউজার, কারণ পিএসপি ওয়েব অ্যাপ্লিকেশনই বানাতে পারে, অন্য কোনো কিছু সে কিন্তু করতে পারে না, রাইট?
ইন্টারেস্টিং, এর যে কম্পিটিটর পাইথন, সে ওয়েবও করতে পারে, ডেস্কটপও করতে পারে। আপনারা কি ভিডিও গেমস খেলেন না? মোস্ট অফ দ্য ভিডিও গেমস বানানো পে গেমস নামে একটা লাইব্রেরি আছে পাইথনে, তার মাধ্যমে বুঝতে পেরেছি। সো হিউজ মার্কেট, বেসিক্যালি ওয়েবের মার্কেটের চাইতেও সেটা বড় মার্কেট বিজনেসের জন্য ভিডিও গেমস। এখন তো সেটা টিভিতে চলে আসে, তাই না? সো টিভিতে ডিভাইস লাগিয়ে গেম দিয়ে গেম খেলে পাগল হয়ে যায়, রাত দিন সমান করে ফেলে। আমার একটা ফ্রেন্ড ছিল, ও টানা 4-5 দিনও বাসায় পড়ে থাকতো, কেসিং এর সব দিককার সাপোর্ট খুলে দিয়ে রাত দিন সে গেমস খেলে। পজ দিত না, সে পজ দিলে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, বড় বড় যে গেমস এর কথা বলছি, ম্যাক্সিমাম গেমস গুলো বানানো পাইথন, রাইট? সো কম্পিটিশন হিউজ, সো আছে কিন্তু কম্পিটিশন আমাদের সাথে। তো এই জায়গাটা তে বেসিক্যালি আমরা কাজ করব, এখানে ফোল্ডার করব, ফাইল বানাবো, রান করব, পিএসপি স্টার্ট করছি। বাট পিএসপি শুরুর আগে আমরা সার্ভার নিয়ে কিছু কথা বলবো। আপনারা অ্যাপাচিটাকে রান করেন, প্রত্যেকটা মেশিনেই যেন অ্যাপাচি রানিং থাকে এবং অ্যাডমিনে ক্লিক করলে যেন এই পেজটা আসে, এই পেজটা আসে। আপনাদের অ্যাডমিনে ক্লিক করলে এই পেজটা আসবে না, কারণ ওই htdocs এর মধ্যে index.php ফাইলটা রিনেম করা আছে, ওই রিনেম করাটাকে আবার index.php করে দেন। রুস্তম একটু সাহায্য করেন সবাইকে, সাথে সাথে আপনার নাম যেন কি, আফজল, আফজল একটু সাহায্য করেন, রাইট? সবাই একটা কোশ্চেন আসছে যে আমরা কোডটা কোথায় লিখবো। কোড লেখার অনেক সুযোগ আছে, অনেক উপায়ও আছে। আমি যেখানেই টাইপ করতে পারি এবং ফাইল আকারে সেভ করতে পারি। আমি রিপিট করছি কথাটা, আমি যেখানে টাইপ করতে পারি এবং ফাইল আকারে সেভ করতে পারি নিজের দেওয়া এক্সটেনশনে, সেখানেই আপনি কোড লিখতে পারেন। আপনি নোটপ্যাডেও লিখতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাসও লিখতে পারেন, রাইট? আপনি যে কোনো ধরনের এডিটরও ইউজ করতে পারেন। আমি বোঝাতে পারছি? ফাইলের এক্সটেনশন হবে .php তে এবং পিএসপি সিনট্যাক্সটা কারেক্ট হতে হবে, তাহলে সেটা রান করবে। কোথায় লেখাটা ভালো, রাইট? ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে আমি বলছি যে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে যাচ্ছি বা প্রোগ্রামিং করতে যাচ্ছি, এডিটর লাইক আমি যখন একটা সুন্দর ফাইল জেনারেট করতে যাচ্ছি, নোটপ্যাডে কিন্তু অত সুন্দর করা যায় না যেটা ওয়ার্ডে করা যায়। আমাকে অনেক সাপোর্ট করে না, আমাকে অনেক সাজেশন দেয়, তাই তো? অনেক সাজেশন সেখানে আসে। এডিটর গুলোকে বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কিছু পপুলার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নেটবিনস, ভিজুয়াল স্টুডিও, ইক্লিপস। এটা জেনারিক, অলমোস্ট সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এটা সাপোর্ট করে। স্পেসিফিক পিএসপির জন্য যদি আমি বলি যে নেটবিনস ভেরি গুড এডিটর, যে কোনো ল্যাঙ্গুয়েজই সেখানে করা যায়। বাট স্পেসিফিক করে যদি আমি পিএসপির কথা বলি, তাহলে পিএসপি স্ট্রং, সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। সাবলাইম টেক্সট অর পিএসপি স্ট্রং, নেটবিনসও আপনি ইউজ করতে পারেন। ফ্লেভার আছে, হ্যাঁ, নেটবিনস এর অনেক ফ্লেভার আছে, অনেক সুন্দরভাবে অনেক সাপোর্ট তারা দিয়ে থাকে। সেখানকার মেশিনগুলোতে নেটবিনস ইনস্টল করা আছে, নেটবিনসে কোড লিখতে পারেন। সাপোর্টটা কি, মানে এডিটর ইউজ করলে আমার সুবিধা কোথায়? আমাকে সবকিছু মনে রাখার দরকার নেই, সিনট্যাক্স ভুল করলে সে আমাকে বলে দেবে। যে কোনো ধরনের সিনট্যাক্স স্টার্ট করছেন, কাছাকাছি সিনট্যাক্স সে আমাকে দিয়ে দেবে। তার মানে কোডিং টাইমটা অনেক কমে আসবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ কোড লিখতে লিখতে আপনাকে বলে দেবে যে এটা ভুল। আপনি ওয়ার্ডে যেমন লিখলে কোনো স্পেলিং মিস্টেক করলে কি রেড মার্ক দেয়, আপনি ট্রাই করেন এটা সলভ করার, রাইট?
ওখানেও সে ধরনের ফ্যাসিলিটি রয়েছে। ওকে, সো সবাই নেটবিনসটা ওপেন করেন, আমি দেখিয়ে দেই যে কিভাবে নেটবিনসে একটা প্রজেক্ট ইন্টিগ্রেট করতে হয়, তারপরে আপনি ছোট ছোট ফাইল আকারে সেটাকে আপনি রান করালেন কিভাবে সেটা আমরা দেখি। এখানে এই যে নেটবিনস 8.0.2 দেওয়া আছে, এটা পিএইচপি লাইট ওয়েট ভার্সন। নো প্রবলেম, যেটা আছে ওটাতেই কাজ করে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। রান করেছে নেটবিনস সবার? সো আমি নেটবিনসে যখন আমি একটা প্রজেক্ট অ্যাড করব কোড করার জন্য, ফার্স্টে আমি আমার htdocs এর মধ্যে একটা ফোল্ডার জেনারেট করি বা ফোল্ডার দিয়ে নিই। ফোল্ডারটার নাম দিচ্ছি জেন্ড ব্যাস 02। নেটবিনসে যাচ্ছি অ্যাড প্রজেক্ট আকারে, পিএসপি নিয়ে নেক্সট সিলেক্ট করলাম কি পিএসপি অ্যাপ্লিকেশন, তারপর নেক্সট চেপেছি। এরপর আমি ব্রাউজ করছি, আমার ওই ফোল্ডারটা দেখিয়ে দিব। হ্যাঁ, আমি ব্রাউজ করে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার পাথটা আমি ধরিয়ে দিতে চাচ্ছি। আমার ফোল্ডারটা, আমার জ্যাম কোথায় আছে? ই ড্রাইভে আছে। এই যে জ্যামস জেন্ড htdocs এ যাচ্ছি, দেন জেন্ড ব্যাস 2 কে সিলেক্ট করে আমি ওপেন করছি। ওকে, এই নামটাই আমার প্রজেক্ট নেমে দিয়ে দিব। তার মানে এটাকে আমি কপি করব, কপি করে এটাকে আমরা আমাদের প্রজেক্ট নেম লোকেশনে দিয়ে দিব, তারপরে ফিনিশ বাটন প্রেস করব। রাইট, কয়টা স্টেপ হলো? আমার এখানে জেন্ড ব্যাস 2 চলে আসছে অ্যাজ এ প্রজেক্ট, বাট সোর্সের মধ্যে কোনো কিছু নেই। আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, জেন্ড ব্যাস 2 এর মধ্যে নেটবিনস নামে এনবি প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা আমরা কখনো ডিলিট করব না, এটা এরকমই থাকবে। ক্লিয়ার? সবারই তো হওয়ার কথা, যদি কারো না হয়ে থাকে একটু আমাদের জানাতে হবে। কার হয় নাই? ওসমান আলী, আসিফ, আপনার পাশের জন হয়েছে? হয় নাই? একটু হেল্প করেন, একটু দেখেন। রুস্তম একটু দেখেন তো পেছনে। হুম, আর কার বাকি আছে? মুশফিক, জাকির, হচ্ছে না?
Should I need beans? স্ট্রাকচার ওটা আমরা জেন যখন স্টার্ট করব তখন আলোচনা নিয়ে আসবো।
তো এবার আমরা একটা কাজ করি, দেখেন আমরা যদি জাস্ট একটা পিএসপি ফাইল এখানে দিয়ে রান করাতে চাই, নিউ থেকে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, যে লাইক আমি বলছি যে hello.php, ফাইলটার নাম দিলাম কি hello.php। আমার একটা পিএসপি ফাইল জেনারেট হচ্ছে, খেয়াল করেছেন? এবং এটা কিন্তু আমার ফোল্ডারেও একটা ফাইল তৈরি করে দিয়েছে hello.php। এটা টাইপ কি পিএসপি ফাইল, রাইট? আচ্ছা, এখন এই যে ফাইলটা, সেক্ষেত্রে মানে এই সিনট্যাক্সটা কি? এটা পিএসপির ওপেনিং সিনট্যাক্স। পিএসপি ফাইলের এক্সটেনশন .php, রিপিট করছি, পিএসপি ফাইলের এক্সটেনশন .php। এছাড়া আর কি কি এক্সটেনশন হতে পারে? ঠিক এরকম যদি একটা কোশ্চিন আপনাদের সামনে আসে, তো সেক্ষেত্রে আমরা পিএসপি যে কনফিগারেশন ফাইল আছে সেখানে গিয়ে সেটা আমরা শিখতে পারি, রাইট? একটু চেক করি আমাদের যে অ্যাপাচি রানিং আছে, আমরা ফাইলটাতে হ্যালো ওয়ার্ল্ড লিখবো, আউটপুট দেখবো, বাট তার আগে এই অ্যাডমিনে ক্লিক করার পরে কি আসে একটু খেয়াল করেন, এরকম একটা ডকুমেন্টেশন আসে। ম্যাক্সিমামেরই আসছে না, কারণ যেটা করা হয়েছে, এই htdocs এর মধ্যে একটা ফাইল থাকে index.php, এটা কোনো কোনো মেশিন থেকে রিমুভ করা আছে, কোনো কোনো মেশিনে রিনেম করা আছে। index.php এই ফাইলটা ডিফল্ট ফাইল, এই নামে কোনো ফাইল পেলে সেটা রান হয়ে যায়। আমি বোঝাতে পেরেছি? তো এছাড়াও আরো বেশ কিছু টাইপ এক্সটেনশন আছে যে ধরনের ফাইল পেলে পিএসপি সার্ভার অটোমেটিক ওই ফোল্ডারের ফাইলটাকে রান করে দেয়। সো কয়েকটা কোশ্চেন, যে পিএসপি এর কি কি এক্সটেনশন আছে এবং কোন ধরনের ফাইলকে পিএসপি অটোমেটিক রানে নিয়ে যায়, সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। ওই ফাইলটার মধ্যে এটাও জানা যাবে যে পিএসপি কোন পোর্টে এখন রান করছে। ভিন্ন কোনো পোর্টে যদি আমি পিএসপি কে রান করাতে চাই বা অ্যাপাচি কে রান করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঠিক আছে, তো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার। আমরা যখন অ্যাপাচিতে আছি, এই যে কনফিগ এর উপরে প্রেস করলে দেখেন বেশ কিছু ফাইলের কনসেপ্ট আসছে, এর মধ্যে আমরা রান করব, বেসিক্যালি ওপেন করব httpd.conf কে। সো এটা নোটপ্যাডে ওপেন হয়েছে। শুরুতে আমরা যদি একটু নিচের দিকে আসি, লিসেন দিয়ে যদি আমরা সার্চ দিই, ধরেন এই যে রুটে থাকলো, আমি কন্ট্রোল এফ দিয়ে
লিখছি listen listen আমি ফাইন্ড করি দেন থার্ড টাইম যখন লিসেন আমরা পাবো এখানে লেখা আছে একটা জিনিস একটু খেয়াল করেন খুব সুন্দর করে লিসেন 80 এর সামনে কিন্তু কোনো হ্যাশ নেই হ্যাশ সাইন সবই কি বন্ধ আর হ্যাশ ওপেন করা মানে সেটা অন 80 লেখা আছে দ্যাট মিন্স আমার অ্যাপাচিটা পোর্ট 80 তে রান করছে যদি আমি ভিন্ন কোনো পোর্টে দিতে চাই 8080 তে রান করাতে পারি 6060 তে রান করাতে পারি 431 এ রান করাতে পারি এরকম বেশ কিছু অ্যাপাচি পোর্ট আছে যেখানে আমরা পিএইচপি কে রান করাতে পারি সো ডিফল্ট এবং সবচেয়ে বেস্ট পোর্ট কি পিএইচপি এর জন্য এইটা স্যার এই পোর্টগুলো জানি এটা পিএইচপি ম্যানুয়াল ডকুমেন্টেশন ওয়েব সার্চ আবার 443 ও আছে যেটা সাপোর্ট করে রাইট 443 এরপর আমি আবার একটা টেক্সট দিয়ে সার্চ দিব সেটা হচ্ছে ডিফল্ট লিখে যখন আমরা সার্চ দিব একটু খেয়াল করেন 2 3 ডকুমেন্ট রুট না 4 চতুর্থবার এসে যে লোকেশনটা দাঁড়াবে মডিউল ডিরেক্টরি ডিরেক্টরি মডিউল বলা হয়ে থাকে বা ডিরেক্টরি ইন্ডেক্স কনসেপ্ট এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ পিএইচপি তে কোন ধরনের এক্সটেনশন গুলো মূলত ওয়ার্কিং বেস কি .php এছাড়াও .pl .cgi এবং .spo কাজ করে রাইট যদি আমার সার্ভারে এই নামের ফাইলগুলো থাকে তাহলে সে অটো রান করবে ওকে এবং সাথে সাথে যদি index.html index.htm থাকে এই ফাইলগুলো অটো রান করবে প্রায়োরিটি কি এখানে যে ধরনের প্রায়োরিটি দেওয়া আছে ফার্স্টে খুঁজবে .php যদি না পাই .pl যদি না পাই cgi যদি না পাই sp যদি না পাই shtml যদি না পাই html বাট যদি শুধু html থাকে তখন কোনটা রান করবে html এ যদি .php থাকে index.php এবং index.html তখন কি হবে দুইটাই আছে index.php আছে index.html আছে রান করবে কোনটা index.php যদি আমি index.php কে এখন রিমুভ করে দেই দেন index.html নরমাল রুলস দেন একইভাবে যদি ডিফল্ট নামে কোনো ফাইল থাকে লাইক default.php default.pl সে প্রায়োরিটি পাবে পরে দেন তারপরে যদি থাকে home.php home.pl home.cgi তারা প্রায়োরিটি পাবে কি আরো পরে বাট এই নামে ফাইল থাকলে সে অটো রান করবে সার্ভারের কনফিগারেশন অনুযায়ী বাট আমি যদি এখান থেকে সব রিমুভ করে দেই তাহলে আর কোনো ডিফল্ট সাপোর্ট হবে ডিফল্ট সাপোর্ট হবে না ডিফল্ট বাই ডিফল্ট পিএইচপি যে কনফিগারেশন সে কিন্তু এই ফাইলগুলোকে ডিফল্ট হিসেবে ডিক্লেয়ার করেছে তো যদি এরকম কোনো কোশ্চেন আসে যে আমি কোনো ফাইল ডিফল্ট করতে পারবো কিনা লাইক আমার নামের কোনো ফাইল যদি কোনো ফোল্ডারে থাকে এক্সাম্পল হিসেবে বলছি যে আমি এই ফোল্ডারের মধ্যে আমার নামের একটা ফাইল দিয়েছি লাইক shafiulalam.com ফোল্ডারটাতে ক্লিক করেছি shafiulalam.com মানে shafiulalam.php রান হয়ে গেছে এটা করতে চাইলে কি পারা যাবে যাবে ওই ওখানে যুক্ত করে আসতে হবে এই ডিফল্ট ফাইলে যে সিস্টেমটা দেখছেন আমি কি করব এখানে একটা স্ল্যাশ দিয়ে আমি যদি বলে দেই তাহলে এখন shafiul.php ও কি ডিফল্ট হয়ে যাবে বিষয়টা বোঝা যাচ্ছে আমি করতেই পারি তার মানে কাস্টমাইজ করা সম্ভব সার্ভারের যে কনফিগারেশন আছে বাট আমি যখন
হ্যাঁ ওইটা না পেলে ওইটা, তারপরে যদি আগের ফাইলগুলো থাকে দেন তারাই তো পাবে, আর যদি কোনো কিছু না থাকে আমারটা থাকে আমারটা পাবে। আচ্ছা এখন এখন আসি যে যেহেতু আমি হ্যালো দিয়েছি এটা তো ডিফল্ট না, সেটা অটো রান করবে না। ওকে তো নেটবিনসে আসি, এটাকে বলা হচ্ছে পিএসপি এর ওপেনিং ট্যাগ, আর এটাকে বলা হয় পিএসপি ক্লোজিং। বাট ক্লোজিংটা সবসময় প্রয়োজন পড়ে না। আমি যখনই পিএসপি কে এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্ট করতে চাই তখন এটা প্রয়োজন পড়ে, আর যদি টোটালি এখানে পিএসপি সিনট্যাক্স থাকে তখন আর ক্লোজিং ট্যাগের প্রয়োজন পড়ে না। একটু খেয়াল করেন আমার ফাইল যখন জেনারেট হয়েছে তখন নিচে কিন্তু কোনো ক্লোজিং সিনট্যাক্স নেই। আমি যদি ক্লোজিং সিনট্যাক্সটা দেই তখন কিন্তু এরর আসবে না, একটা বাতি জ্বলেছে তাও আবার হলুদ কালারের, এটাকে ওয়ার্নিং বলে। আননেসেসারি ক্লোজিং ডেলিমিটারস প্রয়োজন নেই, বাট দিয়েছেন ওকে, আননেসেসারি ইউজ হয়েছে। নেসেসারি ইউজও আছে, আমি আবার বলছি যে যখন এটাকে আমরা এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্ট করব তখন দরকার আছে, আদারওয়াইজ আমার ক্লোজিং সিনট্যাক্স এর দরকার নেই। ওকে ওপেনিং সিনট্যাক্স জানলাম, ক্লোজিং সিনট্যাক্স জানলাম। পিএসপি তে কমেন্টস, আমরা যখন কোড লিখব কোড অনেক সময় ডিসেবল করে রাখতে হয়, কোডগুলোকে অনেক সময় আপনি ডিসেবল করে রাখবেন, অথবা আপনি এখন এই কাজটা করলেন ওই অংশটা আমি অফ রেখে ভিন্ন আরেকটা কাজ করছি, এটা আপাতত ডিসেবল থাক, পরে আমি ওইটাকে নিয়ে আবার কাজ করব। কমপ্লিট হয় নাই, আপনি ডিসেবল করে রেখেছেন, রিমুভ করছেন না। বাট যখন আপনি সাকসেসফুলি একটা প্রজেক্ট কমপ্লিট করতে যাচ্ছেন ওই অংশের কাজ শেষ, সেখান থেকে অবশ্যই সকল ডিসেবল কোড আপনাকে ফেলে দিতে হবে, রাইট? কারণ ডিসেবল কোড হার্মফুল একটা প্রজেক্টের জন্য, জায়গা বেশি নেয় এবং ওটা কনফিউশন তৈরি করে, এই কোডটা কেন কেন ডিসেবল করা হলো, আপনার কাছে না হলেও নতুন ডেভেলপার আসলে সে কনফিউজড হবে। কমেন্ট সিনট্যাক্সটা কেন ইউজ করা হয়, যে আমি যদি 1000 লাইনের কোনো কোড লিখি এবং ওখানে যদি কোনো কিছু না উল্লেখ করা থাকে কোন কাজটা কার জন্য, তখন কিন্তু বিপদ কি অনেক বেশি। সো আপনাকে কমেন্টস কথাটা আসছেই কি আপনি এই সম্পর্কে মন্তব্য করেন, লিখে রাখেন যে আপনি কি করছেন, কারণ আপনি যখন কোড করছেন প্রতিদিন 300 লাইনের কোড লিখছেন ফর এক্সাম্পল, আপনি 7 দিনে 2100 লাইনের কোড লিখছেন, অষ্টম দিনে গিয়ে এই 2100 লাইনের কোড যে আপনার মনে থাকবে সেটা কিন্তু আপনি বলতে পারেন না। বা কি করেছেন, নিজেই করেছেন, বাট অন্যজন এটা কিভাবে বুঝবে, নিজের কোডই আমি বলতে পারছি না যে এখানে কি হচ্ছে যদি সেখানে কমেন্টস করা না থাকে, মেনশন করা থাকবে যে এইটা এখান থেকে এটা স্টার্ট হলো, আমি এ লেখা শুরু করলাম এ লেখা শেষ করলাম, এবং এই লিখতে গিয়ে আমি কি কি ইউজ করেছি সেটাও আপনি লিখে রাখলেন, কে এটা লিখলো, কে মডিফাই করলো, রাইট? এর কাজটা কি, কি ইনপুট নিচ্ছে, কি আউটপুট নিচ্ছে, সেটাও বলা হয় কমেন্ট সিনট্যাক্সের মাধ্যমে। সো বেসিক্যালি এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টস, কিভাবে লিখতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিই। পিএসপি তে কমেন্টস স্ল্যাশ স্টার দিয়ে যখন আপনি এন্টার দেবেন তখন মাঝের স্টারটা আসবে, তখন আর পরে আসবে কি স্টার স্ল্যাশ। সো এখানে আপনি লিখবেন, রাইট? কমেন্ট সিনট্যাক্স এটা মাল্টি লাইন কমেন্টস বলা হয়ে থাকে, আর যদি সিঙ্গেল লাইনে আপনি কমেন্টস করতে চান তখন দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, সো এই লাইনটা কি হয়ে যাবে, কমেন্টস হয়ে যাবে। আর সিঙ্গেল লাইন কমেন্টস আপনি যদি এভাবেও সিঙ্গেল লাইন কমেন্টস দিতে চান সেটাও অ্যাকসেপ্টেবল, মাল্টিপল লাইন হয়ে যাবে যদি এটাকে আপনি এন্টারে নিয়ে যান তখন সেটা মাল্টি লাইন হয়ে যাবে। বাট মাল্টি লাইন করার জন্য বেটার প্রসপেক্ট হচ্ছে দিস, আপনি স্ল্যাশ স্টার দিয়ে এন্টার দেবেন অটোমেটিক সে তার কাঠামো বানিয়ে নেবে, এবং এটা করে শুধু নেটবিনস, রাইট? অন্যান্য এডিটরের আদার্স কনসেপ্ট রয়েছে। সো আমরা দুইটা সিনট্যাক্স জানলাম, কমেন্টস, পিএসপি এর কমেন্টস এন্ড পিএসপি এর সিনট্যাক্স। এখন আমি কোনো কিছু আউটপুট আকারে দেখতে চাচ্ছি, আমি লিখতে চাচ্ছি হ্যালো পিএসপি, লিখেছি, এটা আউটপুটে আসে কিনা আমি একটু দেখি, আমি সেভ করি এবং এই ফাইলটাকে আমাকে রান করাতে হবে। এখন রান করানোর জন্য দরকার কি, সার্ভার। সার্ভারে যদি এটাকে আমি রান করাতে চাই থ্রু লোকাল হোস্ট যেতে হবে, তাই না? সো আমি লোকাল হোস্ট দিচ্ছি, লোকাল হোস্ট দিলে কি আমার এই ডকুমেন্টেশনটা চলে আসে না,
আমি ডকুমেন্টেশনটা আপাতত দেখতে চাচ্ছি না, ডকুমেন্টেশনটা আরো একদিন সময় দিচ্ছি আপনাদের পড়ার জন্য। সো নেক্সট ক্লাসে ডকুমেন্টেশনের উপরে কিন্তু আমি কিছু কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করব। হ্যাঁ, ওকে। সো আমি htdocs এ গিয়ে এই ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে এটাকে রিনেম করে রাখবো আমার সুবিধার জন্য বা আপনাদের সুবিধার জন্য, যাতে আমাদের রান করা ফাইলগুলোকে দেখতে পাই। কারণ ইন্ডেক্স থাকাতে ইন্ডেক্স অটো রান হয়েছে, সে ড্যাশবোর্ডে নিয়ে গেছে এবং আমাদের টিউটোরিয়াল দেখাচ্ছে যে তুমি সার্ভারে আসছো, আগে টিউটোরিয়াল পড়ো। ওকে, সো এখন আমি জেন ব্যাশ 2 তে যদি প্রেস করি আমার কিন্তু ফাইল অটো রান হয় নাই, কারণ আমার এখানে ইন্ডেক্স নামে কোনো ফাইল নেই, ডিফল্ট নামে কোনো ফাইল নেই, হোম নামে কোনো ফাইল নেই। সো hello.php ফাইলটাকে যদি রান করাতে যাই এখানে প্রেস করতে হবে hello world, আসার কথা ছিল আসলে। আমি তো একটা কিছু টাইপ করেছিলাম যেটা টেক্সট বলি, রাইট? বাট এখানে বলা হচ্ছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড পিএসপি, এই যে লেখাটাকে সে আনএক্সপেক্টেড পাচ্ছে। লাইন নাম্বার 3 স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যে কোথায় এরর আছে, ফাইলের নাম hello.php। সো আমি এখানে এসে দেখছি লাইন নাম্বার 3 hello PHP কে সে চিনতে পারছে না। চেনার পরিস্থিতি তৈরি করি, পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওপেন টেক্সট অ্যালাউ করে না, সেই স্ট্রিং হিসেবে সব কিছু পেতে, টেক্সট গুলোকে স্ট্রিং হিসেবে পেতে পছন্দ করে। স্ট্রিং করার পদ্ধতি হচ্ছে সিঙ্গেল কোট আর ডাবল কোট, রাইট? ডাবল কোট আর সিঙ্গেল কোট, এটা হচ্ছে স্ট্রিং দেয়ার প্রসেস। দেন এরর মার্কস আসছে। পিএসপি তে কোনো একটা স্টেটমেন্ট, এটাকে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলা হয়ে থাকে, বাট সিঙ্গেল লাইন টেক্সট আমি এখন বলছি, কোড লিখলে এটাকে স্টেটমেন্ট বলবো। তো এটা শেষ করার উপায় হচ্ছে সেমিকোলন। আপনি যত লাইন লিখবেন প্রত্যেকের শেষে একটা করে সেমিকোলন দেবেন, এটাও একটা সিনট্যাক্স। এখন কিন্তু আমার এররটা নেই, আমি ফাইলটা সেভ করি, এই রেড মার্ক এখান থেকে চলে গেছে, এখানে আন্ডারলাইন ছিল রেড মার্ক, সেটাও উঠে গেছে। দেখি এররটা রিজলভ হয় কিনা, যদি রান করাই এররটাও চলে গেছে। ক্লিয়ার? এখন আউটপুটটা তো আসতো না, আমি আউটপুট থেকে দেখাতেই বলি নাই। পিএসপি কিন্তু নিজস্ব কোনো আউটপুটের ক্ষমতা নেই, সে একমাত্র স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারে। তার মানে তার ভিজুয়ালাইজের ক্ষমতা পিএসপির শূন্যের কোঠায়। ভিউ জেনারেট করে বা ভিউ করার ক্ষমতা আছে শুধু কার? ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে এইচটিএমএল এর। এইচটিএমএল ই ভিউ করায়, অন্যান্য ল্যাঙ্গুয়েজ শুধু ওখানে টেক্সট রিটার্ন করে, লাইক জাভাস্ক্রিপ্ট, লাইক পিএসপি অর সি শার্প অর জাভা, পাইথন, রুবি, পার্ল, এরা এই এতটুকুই পাওয়ার রাখে। ভিউ জেনারেট করার পাওয়ার তাদের ঠিক ওই লেভেলে নেই। আমি যদি কোড না করে ভিউ জেনারেট করতে চাই, টুল আছে, বাট বিহাইন্ডে যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট হবে সেটা কি এইচটিএমএল। মানে লাস্ট যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট হবে সেটা এইচটিএমএল, এবং এইচটিএমএল ব্রাউজারে এক্সিকিউট হবে, দেন আউটপুট জেনারেট হবে, কাঠামো তৈরি হবে, রাইট? সো ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে ভিউ জেনারেট করতে পারে কি? অনলি এইচটিএমএল। ওকে, তাকে কন্ট্রোল করে কি? ডিজাইন সেন্স থেকে সিএসএস আর প্রোগ্রামিং সেন্স থেকে জাভাস্ক্রিপ্ট। আর এই তিনটা ল্যাঙ্গুয়েজেরই সার্ভার কে? ব্রাউজার। ওকে, তো পিএসপি সার্ভার সাইড, পিএসপির ভিউ বলতে ইকো আর প্রিন্ট, ওর দুইটা কিওয়ার্ড আছে। ইকো দিয়ে আমি আউটপুট জেনারেট করতে পারি, অথবা প্রিন্ট দিয়ে আউটপুট জেনারেট করতে পারি। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন প্রিন্ট অ্যান্ড ইকো। এটা আপনারা লিখে আনবেন, পড়ে আসবেন এবং আমাকে শেখাবেন। এভরিবডি, হ্যাঁ? ডিফারেন্স বিটুইন প্রিন্ট অ্যান্ড ইকো। ওকে, সো আমি প্রিন্ট দিচ্ছি, রান করাই, হ্যালো পিএসপি দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন না? দেখতে পাচ্ছি। আবার এখানে যদি আমি ইকো দেই তারপরেও দেখতে পাচ্ছি। তার মানে দুইটা কিওয়ার্ড দিয়ে দেখা যায়, পার্থক্য কিন্তু আপাত দৃষ্টিতে নেই, বাট পার্থক্য আসলেই আছে। পিএসপি ম্যানুয়াল থেকে পার্থক্য জেনে আমাকে জানাবেন। ওকে, সো আমরা
একটি স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় পিএইচপি তে সেটা কিন্তু দেখলাম। এখন সিনট্যাকটিক্যাল যে ইস্যুগুলো আছে সেইগুলো জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। আমাদের একটা ক্লাসরুম আছে, লাইভ ক্লাসরুম, live.tahatraining.com। ওকে, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা আমাদের এই ক্লাসকে ব্রডকাস্ট করতে পারি। ক্লাসে হোয়াইট বোর্ড ইউজ না করে আমরা আমাদের বোর্ড ইউজ করেই হোয়াইট বোর্ডের ইউজটা সেখানে সারতে পারি, রাইট? সো আমার এখন হোয়াইট বোর্ড দরকার, দ্যাটস ওয়াই আমি বসে থেকেই হোয়াইট বোর্ডটা ইউজ করার চেষ্টা করছি। এই ধরনের অ্যাপ্লিকেশন যেটা এখন ওপেন হচ্ছে, এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আবার পিএইচপি দিয়ে করা যায় না। ওকে, এখানে জাভার অ্যাপলেট ইউজ হয়েছে। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু বিশেষত্ব আছে এবং তারা তাদের এরিয়াতে পারফেক্ট। তো আমি আমার ক্লাসরুমে ঢুকছি অ্যাজ এ টিচার এবং আমি আমার বোর্ডটা ইউজ করার চেষ্টা করব। ওকে, ক্লাসরুমে ঢুকছি। আমার ওয়েবক্যামকে বন্ধ করে দিলাম। কিছু বোর্ড আগে থেকেই তৈরি করা আছে যেটা ভিন্ন ভিন্ন কাজে ইউজ হয়েছে। সো আমি এই বোর্ডটা ইউজ করতে পারি। অথবা নতুন একটা বোর্ডও আমি নিয়ে নিতে পারি, একেবারে ব্র্যান্ড নিউ হোয়াইট বোর্ড। ইন্টারনেট স্পিড ঘাটতি থাকার কারণে একটু টাইম নিয়েছে, রাইট? তো আমি প্রাথমিকভাবে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে সিনট্যাক্স গুলো খুব ভালো করে জানতে হবে কোর্স স্টার্ট করার আগে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে কোর্সের মধ্যেও ভেরিয়েবল সম্পর্কে আলোচনা আছে, বাট জেন্ড স্টাইলে।
রাইট? এখন আলোচনা হবে একেবারে ভেরি বেসিক স্টাইলে। 2 নম্বর টপিকটা হচ্ছে অপারেটরস। এর উপরে বিস্তর আলোচনা আছে জেন্ডি স্টাইলে, জেন্ডার ক্লাসে, বাট বেসিকেও আমরা অপারেটর নিয়ে কথা বলবো। 3 স্টেটমেন্টস। স্টেটমেন্ট নিয়েও প্রচুর আলোচনা আছে। এর মধ্যে অন্যতম দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। যদিও কন্ডিশনালে 4টা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এবং রিপিটেডেও 4টা রিপিটেড স্টেটমেন্ট রয়েছে। 4 নম্বরে এসে আমরা আলোচনা করব অ্যারে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যারের উপরে 3 থেকে 4টা ক্লাস আছে জেন্ডাই, রাইট? সো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক। 5 নম্বরে এসে আমরা আলোচনা করব ফাংশন, রাইট? ফাংশনের আলোচনাতে সার্ভার মানে তার বিল্ট ইন ইউজার ডিফাইন অনেক ফাংশনের আলোচনা আসবে। দেন কোর্স স্টার্টের আগে আমরা বেসিক লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটাও নিব। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি হয়তো আজকে কিছুটা ভেরিয়েবল সম্পর্কে বলবো, নেক্সট ক্লাসে অপারেটর এবং স্টেটমেন্ট গুলো কিন্তু হয়ে যাবে। দেন তার পরের ক্লাসে অ্যারে ফাংশন, অ্যারে নিয়ে কথা বলবো, এন্ড দেন তারপরে ক্লাসগুলোতে ফাংশন, দেন তারপরে ফিফথ ক্লাসে আমি ওপি নিয়ে কথা বলবো, রাইট? সো 5টা ক্লাস। আজকে প্রথমটাতে ভেরিয়েবল কিছু পোরশন কভার হবে, তারপরের ক্লাসটাতে ভেরিয়েবল, অপারেটর এন্ড স্টেটমেন্ট কভার হবে। দ্যাট ইজ 2টা ক্লাস। অ্যারেতে একটা ক্লাস 3টা, ফাংশনে একটা ক্লাস 4টা এবং অবজেক্ট ওরিয়েন্টেড আরেকটা ক্লাস 5টা। সো বেসিকটা কভার হবে, দেন মূল আলোচনা শুরু হবে। ওখানে গিয়ে প্রত্যেকটার উপরে একাধিক ক্লাস আছে। ভেরিয়েবলে একটা ক্লাসে আছে, অপারেটরে একটা ক্লাস আছে, স্টেটমেন্টের উপরে একের অধিক ক্লাস আছে, অ্যারেতে অনেকগুলো ক্লাস আছে, ওপির উপরে 8টা ক্লাস আছে, রাইট? ফাংশন তো সবই, রাইট? সব জায়গায় ফাংশন লাগবে। সো এই টপিকগুলোর সাথে অ্যাডিশনাল কিছু টপিক আছে জেন্ডার, সেগুলো আপনারা দেখবেন, ওটা জেন্ডার ক্লাসগুলোতে আসতে থাকবে। বাট এই বেসিক লেভেলের কনসেপ্ট যদি আমাদের থাকে তাহলে কোর্স স্টার্ট হওয়ার পর তেমন বেশি পেইন মনে হবে না। বাট এখানে একেবারেই ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকতে হবে। এখানে যেন কোনো গলদ না থাকে সিনট্যাক্সে এবং কনসেপ্টে। এখন প্রোগ্রামিং টেকনিক্স। প্রোগ্রামিং টেকনিক্স ইমপ্রুভ করার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনার নলেজটা শার্প হতে হবে, যে আপনি যেন কুইক ডিসিশন নিতে পারেন, যে কোন প্রসেসে গেলে আপনি এই কাজটা ইজিলি সেরে ফেলতে পারবেন। মানে ডিসিশন মেকিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোশ্চেনের অ্যান্সার করতে চান অথবা কোনো প্রবলেম সলভ করতে চান। প্রবলেম সলভিং এর ফার্স্ট যে রুলস সেটা হচ্ছে যে প্রবলেমটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারেন, রাইট? প্রবলেম সলভিং এর চাইতেও, প্রবলেম সলভিং টেকনিকের চাইতেও সবচেয়ে বেশি দরকার প্রবলেম বোঝার ক্ষমতাটা। এসিএম করেছেন কখনো? এসিএম কন্টেস্ট, প্রোগ্রামিং এ কিন্তু এসিএম কন্টেস্ট বলে একটা কন্টেস্ট হয়। তো ওখানে যে টিম করা হতো সেখানে 3 ধরনের লোক থাকতো, 3 জনের একটা টিম হতো। তো 3 জনের টিমে একজন থাকতো প্রবলেম সলভার, রাইট? একজন প্রবলেম সলভ করবে, সলভ করার জন্য সে সুডো কোড লিখবে। একজন থাকতো কোডার, সে যে সুডো কোডটা দেখে ওই কোডে রূপান্তর করবে। আর আরেকজন থাকতো প্রবলেমটা আইডেন্টিফাই করা, যে কি প্রবলেম, অ্যাকচুয়ালি কি প্রবলেমটা সেটা বোঝা। প্রবলেম বুঝতে পারলেই না সে সলিউশনের দিকে যেতে পারবে। সো একজন প্রবলেম বুঝতো, ওটাকে সলভ করার জন্য সুডো কোড জেনারেট করতে একজন, আর আরেকজন সেটাকে কোডে কনভার্ট করতো, রাইট? সো 3 ধরনের লোক। যে আপনি
কি বলছে, আমি যা বলছি তা আপনি বুঝতে পারছেন, রাইট? সো এটা বেসিক্যালি ওই ধরনের স্কিলের বহিঃপ্রকাশ বলতে পারেন, যে আমি যা বলছি আপনি খুব সহজে বুঝতে পারছেন, বাট আমি যা বলছি আপনি কিছু অংশ বুঝতে পারছেন, কিছু অংশ বুঝতে পারছেন না। তার মানে কি আপনার মধ্যে ওই স্কিলের ঘাটতি আছে, রাইট? সো প্রবলেম বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি যে কোনো ধরনের মানে পরীক্ষা দিতে যান না কেন, আপনি কোশ্চিন যদি না বোঝেন, ওই কোশ্চিন নিয়ে ঠিকই আপনার সময় শেষ হয়ে যাবে, অ্যান্সার আর আপনি করতে পারবেন না, রাইট? বাট কোশ্চিনটা যদি আপনি বুঝতে পারেন, আপনার কিন্তু অ্যান্সার জানা আছে। ক্লিয়ার? কোশ্চিন বুঝতে না পারার কারণে আপনি অনেক সময় লস করে ফেলতে পারেন। তো যত দ্রুত কোশ্চিনটা বুঝতে পারা যায় ততটাই মঙ্গল। তারপরে এটার সলিউশনটা কোন প্রসেসে হবে, স্ট্রাকচার বলে দেওয়া, সঠিক স্ট্রাকচারটা বলে দেওয়া। অনেকেই স্ট্রাকচার বলতে পারে এভাবে তুমি সলভ করো, এটাই হচ্ছে শর্টেস্ট পাথ, রাইট? সো এই স্কিলটা আপনি যদি প্রবলেম সলভিং এর মানে প্রবলেমটা বোঝার ক্ষমতা বাড়াতে চান বা ব্রেনটাকে শার্প করতে চান, এর জন্য সলিউশন হচ্ছে ব্রেন গেম খেলা, বিশেষ করে পাজল ডেভেলপ করা এবং যত দ্রুত করা যায় যে পাজল মিলিয়ে ফেলা, অথবা কুইক স্টেট বা সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে সে ধরনের গেমে প্র্যাকটিস করা। তাহলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আপনি শার্প ডিসিশন নিতে শিখবেন, ভিজুয়ালাইজেশন ক্ষমতাটা বাড়বে, রাইট? যে আপনি কি চিন্তা করছেন সলিউশন করার জন্য, সো আপনাকে এর জন্য পাজল বেশি বেশি খেলতে হবে। আপনি গেম আকারেই খেলেন, আপনি পাজল কিনেন, রাইট? আছে না পাজল, কিউবিক পাজল, ওইটা আপনার যেন হাতে থাকে অলওয়েজ, এবং প্রতি 7 দিনে যেন সেটা চেঞ্জ হয়ে যায়। ওকে? সো সলভিং টেকনিক্সটা বাড়ানোর জন্য, প্রবলেমটা বোঝার জন্য, প্রবলেমটা বুঝতে পারলেই পাজল সলভ করা তো খুব ইজি জব। বাট প্রবলেমটা যদি আমি না বুঝি, আমার 6 পাশে কি ধরনের কালার আছে সেটা যদি আমি না ধরতে পারি, ওটা যদি আমার মাথা ব্রেনের মধ্যে না ধরে যে আমি এই পাশে আছি ওই পাশে কি আছে ভুলে গেছি, হলো? আপনাকে অ্যাটলিস্ট 4 পাশে কি আছে সেটা আমার মনে রাখতে হবে, বা 6 পাশে কি আছে সেটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, যে আপনি যখন আপনার ওই কিউব মেলাতে যাচ্ছেন, আদারওয়াইজ আপনি মেলাতে পারবেন না, রাইট? সো ওখানে শার্প হতে হবে। দেন সলিউশন, শর্টেস্ট পাথে যখন আপনি যেতে চাচ্ছেন, তাহলে অনেক ধরনের গেম আছে, মানে ম্যাথমেটিক্যাল কিছু গেম থাকে যে আপনি ওই পয়েন্টটাতে, হ্যাঁ, আপনি কিভাবে ঢুকবেন, যে কত দ্রুত আপনি যে জায়গায় পৌঁছবেন আপনার সলিউশনে, শর্টেস্ট পাথটা বের করার, সো সে ধরনের গেমস আপনি খেলতে পারেন। আর ফাইনালি কি, কোডিং, যেটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। সিনট্যাক্স জানো, কোড লিখো, তার ব্রেন খাটানোর কিছু নেই, সে লোয়ার লেভেলের, আমি বুঝতে পেরেছি, সে লো লেভেলের কাজ করে। সো শুধু কোডিং জানলেই আপনি সামনে আগাতে পারবেন না, প্রথমে সলিউশন টেকনিক জানতে হবে, দেন সলভ করার প্রসেসটা বের করতে হবে শর্টেস্ট পাথ, দেন আপনি সলভ করতে বসবেন, রাইট? সো তিনটে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, ব্যাকগ্রাউন্ড একদম নিচে, একদম কোড করার জন্য, মাঝামাঝিতে আপনি পাথ খোঁজার জন্য যে পাজল গেম আছে, যে শর্টেস্ট পাথ খোঁজার যে গেমগুলো, আর একটা হচ্ছে ব্রেন অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য স্টেট বা সিকোয়েন্স চেঞ্জিং গেম, এটা আপনি খেলতে পারেন। আর প্রোগ্রামিং লজিক বাড়ানোর জন্য যাদের দুর্বলতা আছে অনেক, তাদের জন্য আমি বলবো যে, ভুলে গেলাম সাইটটার নাম, লাইভে ছিলাম, রাইট, লাইভে বলছিলাম যে কোনগুলো টপিক এখানে আলোচনায় আসবে। সো বেসিক্যালি কন্ডিশনাল এবং রিপিটেড স্টেটমেন্টের যে সাব টপিক গুলো সেটা কিন্তু আমি লিখি নাই, আবার অপারেটর আছে 25-30টা, সেগুলো কিন্তু আমি এখানে লিখছি না, যখন যেটা আলোচনা হবে তখন সেটা আসবে। সো ভেরিয়েবল সম্পর্কে আমি 5 থেকে 7 মিনিট কথা বলবো। ভেরিয়েবল বেসিক্যালি কি, ভেরিয়েবল দ্য নেম অফ মেমোরি লোকেশন, এটা বেসিক্যালি মেমোরি লোকেশনের একটা নামকেই আমরা ভেরিয়েবল বলি, যা একটা ভ্যালু ধারণ করে, সিঙ্গেল ভ্যালু স্টোর করে। পিএইচপি তে ভেরিয়েবল একই নামের ভেরিয়েবল যে কোনো ধরনের ভ্যালু ধারণ করতে পারে, যে কোনো টাইপ, তার মানে
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টাইপ বলে একটা বিষয় আছে, যে ভ্যালুর ধরন আছে, কখনো নাম্বার, এটা একটা ধরন, কখনো স্ট্রিং, এটা একটা ধরন, কখনো বুলিয়ান, বুলিয়ান বিষয়টা কি, ট্রু অর ফলস, এটা একটা ধরন বা টাইপ, আবার কখনো কি ফ্লোটিং ভ্যালু। সবকিছু তো আমাদের কাছে কমন জিনিস, তাই না? লাইক 1.2, এটাকে ফ্লোটিং ভ্যালু বলা হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি তে ফ্লোট কে বলা হয়ে থাকে, বা ফ্লোটিং পয়েন্টের যে ভ্যালুটা সেটাকে বলা হয়ে থাকে রিয়েল। মানে পিএইচপি তে আপাতত বেসিক লেভেলে আমি বলছি এর কয়টা টাইপ আছে? চারটা: ইন্টিজার, স্ট্রিং, রিয়েল এন্ড বুলিয়ান। তার মানে আমার ভেরিয়েবল যে কোনো ধরনের ভ্যালুই ধারণ করতে পারে। আমি বলছি আমার একটা ভেরিয়েবলের নাম হচ্ছে মুশফি, এর ভেতরে আমি ভ্যালু নাম্বারও রাখতে পারি, স্ট্রিংও রাখতে পারি, রিয়েলও রাখতে পারি, বুলিয়ানও রাখতে পারি, রাইট? সো সে পেছনের রো থেকে সামনের রোতে আসলো, পেছনের রোতে স্ট্রিং ছিল, সামনের রোতে এসে আমি তাকে নাম্বার দিয়ে দিলাম, আবার রোতে সামনে আসলো, তাকে আমি রিয়েল দিয়ে দিলাম, আমার পর্যন্ত পৌঁছতে তার ভ্যালু বুলিয়ান হয়ে গেল। কোনো সমস্যা নেই। তার মানে একই নামের এগেনস্টে আমি যে কোনো ধরনের ভ্যালু রাখতে পারি। সামথিং লাইক ক্লাসরুমের একটা চেয়ার। আমি যদি বলি ক্লাসরুমের ফার্স্ট রো এর ফার্স্ট যে চেয়ারটা, তাকে আমি নাম দিয়ে দিয়েছি টিটি ল্যাব 100, চেয়ারের লোকেশন, দ্যাট মিন্স ওটা আমার কি ভেরিয়েবল। ভেরিয়েবলের নাম কি? টিটি ল্যাব 1, তাহা ট্রেনিং এর ল্যাব 1, রো নাম্বার 1, কলাম নাম্বার 1। সেটা যদি আমার ভেরিয়েবলের নাম হয়, ওই জায়গার যে ভ্যালুটা, এখন যদি রুস্তম বসে তাহলে তার ভ্যালু রুস্তম, রাইট? যদি ওখানে আব্দুল্লাহ বসে তখন তার ভ্যালু আমাকে রিটার্ন করবে কি আব্দুল্লাহ, রাইট? সো লোকেশনটা সেট করা আছে, আমি যে কোনো ভ্যালু সেখানে দিতে পারি। ক্লিয়ার? এই ভ্যালুগুলো কোথায় থাকে? র্যামে। মেশিন যখন রান করে তখন র্যাম বলে একটা বিষয় আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওই মেমোরি ইউজ করে। পিএসপি সবচেয়ে কম মেমোরি ইউজ করে, দ্যাটস ওয়াই ইটস ভেরি ফাস্ট। অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রচুর মেমোরি ইউজ করে, এই কারণে তার রিঅ্যাকশন টাইম কি স্লো। আর পিএসপি অনেক কম মেমোরি ইউজ করে বলে তার রিঅ্যাকশন টাইম ফাস্ট। ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম, যেখানে আমি একটা ভ্যালু স্টোর করতে পারি। ভেরিয়েবলের টাইপ আছে চারটা, যে চারটা কি কি? স্ট্রিং, রিয়েল, ইন্টিজার, বুলিয়ান। সো প্র্যাকটিক্যালি একটু দেখি, একটু খেয়াল করেন। আমি যদি একটা ভেরিয়েবল লিখি ফার্স্ট আন্ডারস্কোর নেম শাহিল, স্ট্রিং কোট আকারে দিচ্ছে। ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে তার সামনে ডলার সাইন। আরো দুইটা রুলস আছে, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে এলাবোরেট করব, বাট এই রুলস গুলো কিন্তু ভেরি বেসিক। সো ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে এবং এই ভ্যালুটা স্ট্রিং, সো আমার ভেরিয়েবলটা হয়ে গেছে স্ট্রিং। কিভাবে বুঝবো? আমি যদি কন্ট্রোল ধরে স্পেস দেই, দেখেন ফার্স্ট নেমের পাশে কি লেখা আসছে? স্ট্রিং। বাট আমি এবার এটা কেটে দিয়ে যদি 1 2 3 2 2 3 দেই, তখন এই ভ্যালুটা কিন্তু ইন্টিজার, int লেখা আসে, রাইট? এখানেই যদি আমি ফ্লোটিং ইউজ করি 0.5, তখন কিন্তু সে এখান থেকে কি দিচ্ছে? রিয়েল বলছে, রিয়েল। ওকে, তারপরে যদি এখান থেকে আমি বলি ট্রু, আবার এখান থেকে সে বলে দিচ্ছে বুলিয়ান, রাইট? সো ভ্যালুর উপর বেস করে সে কিন্তু তার ডাটা টাইপকে পরিবর্তন করে নিচ্ছে। সো ডাটা টাইপের আরো কিছু ধাপ আছে যেটা আমরা জেন্ডার ক্লাসে দেখবো, বাট এই চারটা জিনিস আমরা একটু সুন্দর করে জেনে রাখি যে আপাত দৃষ্টিতে ভেরিয়েবলের টাইপ কয়টা? চারটা: ইন্টিজার, রিয়েল, বুলিয়ান আর স্ট্রিং। ভ্যালুগুলো জানলাম। কন্ট্রোল ধরে স্পেস, এই যে এখানে কন্ট্রোল ধরে স্পেস, সাজেশন লিস্ট চলে আসছে পিএসপি, টোটাল সাজেশন লিস্ট, রাইট? এটা নেটবিনস এর ফ্যাসিলিটি। নেক্সট ডে থেকে ক্লাসের স্টার্ট টাইম 6:15। আই হোপ কারো কোনো সমস্যা নাই। দেরি হয়ে যায়? আপনার অফিস ছুটি হয় কয়টায়? 5টায়। কি এখন বনানী আর মহাখালী? বনানী। 4 ঘন্টা আসতে পারবেন না?
না, এখানে কয়েকজন ফিমেল ক্যান্ডিডেট আছে এবং এটা একটা ইস্যু। আদারওয়াইজ আমরা 6:30 9:30 রাখতে পারি। এখন সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ক্লাসে আপনারা ধরে নেবেন ক্লাস হচ্ছে 6টায়, আমি আলোচনা শুরু করব 6:15-তে। আপনারা যদি আগে আসেন, গ্রুপ স্টাডি করেন, কথাবার্তা বলতে চান, প্রবলেম নিয়ে আলোচনা করতে চান, আমাকে 6টা থেকে অ্যাভেলেবেল পাবেন, রাইট? দেন আমি প্র্যাকটিক্যাল আলোচনা শুরু করব 6:15 থেকে 6:20-এর মধ্যে, আমার মানে কোর্স আলোচনা, ক্লাস আলোচনা, রাইট? সো এটা একটু খেয়াল রাখবেন। অ্যাসাইনমেন্ট দিতে বললে অবশ্যই অ্যাসাইনমেন্ট নিয়ে আসবেন। অ্যাসাইনমেন্ট মিসিং, দ্যাট মিন্স একটা করে রেড মার্ক। অ্যাসাইনমেন্ট মিসিং, একটা করে রেড মার্ক। অ্যাসাইনমেন্ট হচ্ছে, প্রথম অ্যাসাইনমেন্টটা আমি এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে ফার্স্ট যেটা টপিক সেটা হচ্ছে যে পিএসপি ডকুমেন্টেশনটা দেখে আসা, অ্যাটলিস্ট একবার রিডিং করে আসা। ওই যে যেটা পিএসপি ডকুমেন্টেশন আসলো না। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে পিএসপি প্রিন্ট আর ইকোর মধ্যে পার্থক্য। আর তৃতীয়টা হচ্ছে ভেরিয়েবল, হোয়াট ইজ ভেরিয়েবল, রুলস অফ ভেরিয়েবল। ভেরিয়েবল সম্পর্কে পড়ে আসবেন, দেখে আসবেন। যদিও আমি পড়াবো, বাট আপনাদের কিন্তু আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? সো যারা ভিডিওটা নিতে চাচ্ছেন পেন ড্রাইভ দেবেন। আজকে এখানে রাখছি।